আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আমাদের ক্লাসের আলোচনায় বিজনেস ট্যাক্সেশন নিয়ে আলোচনা করব। আজকে এটার এক্সটেন্ডেড আলোচনাটুকু কন্টিনিউ করব। আমরা এর আগে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের জন্য যে ট্যাক্সেশন রিলেটেড বিষয়গুলা ছিল, পার্সোনাল ট্যাক্সেশন, সেই সব সম্পর্কে আলোচনা করেছি। সেই সাথে আমরা ট্যাক্স রিটার্ন ফর্মগুলা দেখেছি, যে রিটার্ন ফর্মগুলা আমরা আইটি 11 ঘ 2016 দেখেছিলাম, যেটা রিটার্ন অফ ইনকাম ফর এ কোম্পানি। আর আরেকটা ফর্ম দেখেছিলাম আমরা আইটি 11 চ 2016, এটা হচ্ছে রিটার্ন অফ ইনকাম ফর এন এসএসসি আদার দেন এন ইন্ডিভিজুয়াল অর এ কোম্পানি। আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন দেখেছি, ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফর্মে যে শিডিউলগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এই রিটার্ন ফর্মগুলো নিয়েও আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে কোম্পানির জন্য, যেটা আইটি 11 ঘ 2016 ফর্মের নাম। আর আরেকটা ফর্ম হচ্ছে আইটি 11 চ 2016, যেটা হচ্ছে ফর এন এসএসসি আদার দেন ইন্ডিভিজুয়াল অর এ কোম্পানি। তার মানে আমরা ইনকাম ট্যাক্সের তিনটা মূল রিটার্ন ফর্ম আমরা দেখলাম, যেটা আইটি 11 গ 2016 যেটা ইন্ডিভিজুয়ালের জন্য, আইটি 11 ঘ 2016 এটা হচ্ছে কোম্পানির জন্য, আর ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি বাদে অবশিষ্ট যে সকল করদাতা আছে সবার জন্যই আইটি 11 চ 2016 এই ফর্মটি প্রযোজ্য। তো এই ফর্মগুলোর এলিমেন্টস সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। এই আলোচনাটুকু আমি এখন আর আহ, আহ, পুনরাবৃত্তি করছি না। আমরা মূলত ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যে আলোচনাটুকু আছে বিজনেস ট্যাক্সেশন রিলেটেড, এই আলোচনাটুকু করব। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইটি 11 গ, যেটা আমরা আইটি 11 গ 2016 যে রিটার্ন ফর্মটি আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের জন্য ব্যবহার করে থাকি, ওই রিটার্ন ফর্মে আমরা দেখেছি যে একটা শিডিউল আছে, শিডিউল 24 সি। শিডিউল 24 সি তে আমরা বিজনেসের যে হিসাবটা আছে ওই হিসাবটা আমরা লিখি। আর আইটি 11 তে আমরা দেখেছি ওই শিডিউলটা নেই, কিন্তু শিডিউল 24 সি এর একটা এক্সটেন্ডেড পার্ট পার্ট 3 তে দেয়া আছে। পার্ট 3 তে শিডিউল 24 সি এর এক্সটেন্ডেড পার্ট দেয়া আছে। তো বিজনেস ট্যাক্সেশন অধ্যায়ে আমরা মূলত ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের ব্যবসার হিসাব এবং সেই রিলেটেড অ্যাসেসমেন্ট, সেই সাথে পার্টনারশিপ, কোম্পানি এবং অন্যান্য ক্ষেত্রে যেসব হিসাব করা হয়ে থাকে এবং কিভাবে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া করা হয়ে থাকে সে বিষয়টুকু আমরা আলোচনা করব। এখানে আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যদি আমরা একটু যাই, আমরা চ্যাপ্টার 5-এ দেখতে পাবো কম্পিউটেশন অফ ইনকাম। এখানে হেডস অফ ইনকাম সেকশন 20। সেকশন 20 আমরা একটু ওপেন করে যদি দেখি, এখানে ইনকামের হেড কি কি আছে। সেকশন 20-তে 6টা হেড বলা আছে। একটা হচ্ছে স্যালারিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমরা আমাদের আগের আলোচনায় আমরা দেখেছি যে ইনকাম ফ্রম স্যালারিজ কিংবা ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই বিষয়গুলো আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনের আলোচনায় আমরা আলোচনাগুলা কমপ্লিট করেছি এই আলোচনাগুলা। আর ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন আমরা কিছুটা আলোচনা করেছি, একটু এক্সটেন্ডেড আলোচনা আমরা এখন এই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের করব। মূলত আমরা যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে চ্যাপ্টার 5-এ দেখি, তাহলে প্রথমে সেকশন 20-তে হেডস অফ ইনকাম বলা আছে।
এরপরে সেকশন 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এই আলোচনাতে বাকি ওই হেডস অফ ইনকাম গুলার এক্সটেনশন গুলা বলা আছে, যে ডিটেল গুলা বলা আছে, আইনের ধারাগুলা বলা আছে। তো এখানে যদি আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন কিংবা যে কোনো ট্যাক্স রিটার্ন ফর্মে যদি আমরা দেখি, রিটার্ন ফর্মে আমরা দেখব যখন আমরা পার্ট 2 তে পার্টিকুলারস অফ টোটাল ইনকাম দেয়া থাকে, এখানে ডান দিকে সেকশন গুলা বলা আছে। দেখেন স্যালারিজ আছে S21 বলা, মানে সেকশন 21। আমরা যদি সেকশন 21 এ যাই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে, তাহলে এখানে আমরা স্যালারিজ দেখতে পাবো সেকশন 21 এ। ঠিক একইভাবে আমরা দেখব সেকশন 22 তে আছে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, সেকশন 24 এ আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেকশন 26 এ আছে এগ্রিকালচারাল ইনকাম, সেকশন 28 এ আছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। আমরা এই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের যে আলোচনা আছে সেটা আমরা একটু শুরু করব আজকে সেকশন 28 থেকে। আমরা পুরো সেকশনটি পড়বো। সেকশন 28 এ কি কি বলা আছে। সেকশন 28 আমরা হেডিংটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। আমরা যদি এই সেকশনটার সবচেয়ে নিচে যাই, তাহলে দেখা যাবে এখানে কিছু চেঞ্জ আছে, বিভিন্ন সময় চেঞ্জ গুলা এসেছে। 1994 এ একটা চেঞ্জ আছে, 2020 তে দুইটা চেঞ্জ আছে, 96 এ একটা চেঞ্জ আছে, 2014 এ একটা চেঞ্জ আছে, 1999 এ একটা চেঞ্জ আছে। তো এই চেঞ্জ গুলা আছে, আর মূল আইনটা 1984 থেকে যেটা চলে এসেছে সেটাই বহাল আছে। তার মানে পুরো আইনটা কখনো চেঞ্জ হয়নি, অ্যামেন্ডমেন্ট হয়েছে, পুরো ধারাটা রিপ্লেস করা হয়নি, অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো আমি একটু রিডিং পড়ে যাচ্ছি। Section 28, subsection 1, the following income of an assessee shall be classified and computed under the head of income from business or profession. Namely বলে এখানে A, B, C, D, E, F, G, H, I পর্যন্ত বলা আছে। তার মানে 8 ধরনের ইনকাম বলা আছে। তো 8 ধরনের ইনকামে আমরা এই 8 ধরনের ইনকাম ক্লাসিফাইড হবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে, এবং কম্পিউটেডও হবে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে। তো এখানে এতে বলা আছে প্রফিটস এন্ড গেইনস অফ এনি বিজনেস অর প্রফেশন carried on or deemed to be carried on by the SSC at any time during the income year. যে ইনকাম ইয়ারের জন্য আমরা ট্যাক্স অ্যাসেসমেন্ট করব, ওই ইনকাম ইয়ারে করদাতার যে কোনো ব্যবসা কিংবা পেশা যেটা ক্যারি অন করেছেন, করদাতা পরিচালনা করেছেন, কিংবা ধরে নেওয়া হয়েছে যে এটা উনি পরিচালনা করেছিলেন, তার যে প্রফিট এবং গেইন থাকবে তাই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আমরা দেব। এখানে বলা আছে বাই দ্য এসএসসি। এ বিষয় হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল এসএসসিরও হতে পারে, একটা ফার্মেরও হতে পারে, অ্যাসোসিয়েশন অফ পার্সনেরও হতে পারে, লিমিটেড কোম্পানিরও হতে পারে, কিংবা যে কোনো কোম্পানিরও হতে পারে। যে কোনো ধরনের করদাতারই ইনকাম ফ্রম বিজনেস থাকতে পারে। তো প্রথমত আমরা যেটা সাধারণ অর্থে জানি, প্রফিট যেটা আছে কিংবা যেটা গেইন আমরা বলছি, এটাকে ইনকাম ফ্রম বিজনেস হিসাবে আমরা ক্লাসিফাইড করব। এটাই এতে বলা আছে, সাবসেকশন 1 এতে বলা আছে। সাবসেকশন 1 বি তে বলা আছে ইনকাম ডিরাইভড ফ্রম এনি ট্রেড or professional association or other association of like nature on account of specific service performed for its members.
তাহলে এখানে বিজনেস প্রফেশনের কথা বলা আছে, আবার কোন প্রফেশনাল কিংবা ট্রেড অ্যাসোসিয়েশন কিংবা অন্য যে কোনো অ্যাসোসিয়েশনের যদি কোনো ইনকাম আসে কোনো স্পেসিফিক সার্ভিস পারফর্ম করার জন্য তার মেম্বারদের জন্য, তাহলে সেই ইনকামটাও ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের আওতায় পড়বে। সাবসেকশন 1C, value of any benefit or perquisite, whether convertible into money or not, arising from business or the exercise of a profession। একটা প্রফেশন পরিচালনার জন্য, একটা পেশা পরিচালনার জন্য কিংবা একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোনো বেনিফিট কিংবা পারকিউজিট পাওয়া যায়, যেটা টাকার অঙ্কে কনভার্ট করা যাক বা নাই যাক, এটাকে আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে ক্লাসিফাইড করব। The amount of the value of the benefit and the trading liability referred to in section 1915, section 19 15 যা বলা আছে এটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হবে। এবং পরবর্তী তিনটা সাবসেকশনে আমরা দেখছি যে the excess amount referred in section 1916, the excess amount referred in section 1918, the sale of proceed referred in section 1920, the amount of income under section 1923, the আরেকটা আছে আইতে বলা আছে the shortfall of capital referred in subsection 12 of section 82BB। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমরা এ বি এবং সি তে মূল বিষয়টুকু বলা আছে, আর ডি থেকে আই পর্যন্ত এখানে সেকশন 19 এবং সেকশন 82BB এর সাথে রিলেটেড কিছু বিষয়ের কথা বলা আছে, যে বিষয়গুলা হতে পারে কোনো এক্সেস অ্যামাউন্ট, কোনো সেল প্রসিড কিংবা অন্য কোনো অ্যামাউন্ট। তাহলে এই অংশটুকু আমাদের বুঝতে হলে সেকশন 19টা আলোচনা করতে হবে এবং সেকশন 82BBটা বিস্তারিত আলোচনা করতে হবে। এক্সপ্লেনেশন এখানে বলা আছে, where speculative transactions carried on by an SSC are of such a nature as to constitute a business, the business hereinafter referred as speculation business shall be deemed to be distinct and separate from any other business। যদি এখানে স্পেকুলেটিভ বিজনেস মানে আমরা ফটকা ব্যবসা যেটাকে বলছি, এ ধরনের যদি হয়ে থাকে তাহলে আমরা এটা রেফার করা হবে স্পেকুলেশন বিজনেস হিসাবে, এবং এটা আলাদাভাবে হিসাব করতে হবে, এই হিসাবটুকু। তাহলে সাবসেকশন 1 এর আলোচনায় আমরা বুঝলাম যে সেকশন 19 এর কিছু ধারা আছে, এই ধারাগুলো আমরা দেখব, এবং সেকশন 82BB এর সাবসেকশন 12 আছে, এই ধারাটুকু আমাদেরকে একটু দেখতে হবে। তো এই আলোচনার সাথে আমরা লিংক করছি সেকশন 19। এই আলোচনা থেকে আমরা অ্যাডভান্স হয়ে যাব সেকশন 19 এ। তার আগে আমরা সেকশন 28টা পরের অংশটুকু আমরা পড়ে নেব, পরে কি বলা আছে। Subsection 2, notwithstanding anything contained in this ordinance, এই অধ্যাদেশে যাই থাকুক না কেন, মানে অন্যান্য বিষয়গুলাকে থেকে এই নিচের ধারা যেগুলা বলা আছে এই ধারাগুলা কার্যকর হবে অধিকতর ভাবে, মানে এটা কার্যকারিতার ক্ষেত্রে এই ধারাগুলা প্রাধান্য পাবে। এখানে বলা আছে এ, the profits and gains of any business of insurance and
tax payable thereon shall be computed in accordance with the provision of fourth schedule. আমরা জানি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সাথে শিডিউল আছে, ওই শিডিউলের ফোর্থ শিডিউলে ইন্স্যুরেন্স ব্যবসার প্রফিট গেইনের বিষয়টুকু বলা আছে। তো এখানে এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যাই থাকুক না কেন, ইন্স্যুরেন্স বিজনেসের প্রফিট গেইন ফোর্থ শিডিউল অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। এটা একটা মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের থেকে এই ইন্স্যুরেন্স ব্যবসার প্রফিটটা আলাদা করা হলো, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে বিতে বলা আছে দ্য প্রফিটস এন্ড গেইনস ফ্রম the exploration and production of petroleum, including natural gas, and the tax payable thereon shall be computed in accordance with the provisions of Part A of Fifth Schedule. Fifth Schedule এর Part A তে যেসব প্রভিশন গুলা বলা আছে, ওই প্রভিশন অনুযায়ী পেট্রোলিয়াম বিজনেসের পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কিংবা প্রোডাকশন, যেটা ন্যাচারাল গ্যাস সহ, এই প্রফিট গুলার ক্যালকুলেশনটা ফিফথ শিডিউলের পার্ট এ থেকে হবে। আমরা যদি একটু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের একেবারে নিচে যাই, এখানে শিডিউল দেয়া আছে। আমরা শিডিউল যদি একটু দেখি, তাহলে প্রথমে আমরা ফোর্থ শিডিউলে যদি যাই, এখানে পেজ 41 এ আমরা ফোর্থ শিডিউলটা পাবো। খেয়াল করে দেখেন, এখানে বলা আছে কম্পিউটেশন অফ দ্য প্রফিটস এন্ড গেইনস অফ ইন্স্যুরেন্স বিজনেস। ইন্স্যুরেন্স ব্যবসার প্রফিট গেইন, এখানে সি সেকশন 28 টু এ, এখানে রেফারেন্স বলা আছে সেকশন 28 টু এর আলোকে ফোর্থ শিডিউলে যেভাবে বলা আছে ওইভাবেই ইন্স্যুরেন্স ব্যবসার প্রফিটটা ক্যালকুলেট করতে হবে। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে সেকশন 28, সেকশন 28 টু এতে বলা আছে ইন্স্যুরেন্স বিজনেসের কথা। আর আমরা যদি একটু ফিফথ শিডিউলের পার্ট এ তে গিয়ে দেখি, আমরা ফিফথ শিডিউলের পার্ট এ তে আমরা আসলাম। এখানে দেখেন computation of the profits or gains from the exploration and production of petroleum and the determination of the tax thereon. এখানে বলা আছে সি সেকশন 28 টু বি। আমরা সেকশন 28 এর 2b তে বলা আছে যে এই পেট্রোলিয়ামের প্রফিটটা ফিফথ শিডিউলের পার্ট এ অনুযায়ী হবে। তো এই ডিটেইলসে আমরা এখন যাব না, কারণ এগুলা ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিটেইলস, আমাদের মূল আলোচনার সাথে প্রাসঙ্গিক থাকবে না এখন গেলে। আপনারা এই ফোর্থ শিডিউল এবং ফিফথ শিডিউলের পার্ট এটা যদি পড়ে নেন, তাহলে ওই নির্দিষ্ট ব্যবসার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট হবে ট্যাক্স, এই হিসাবটুকু জানা যাবে। The profits and gains of any business which consist of or includes the exploration and extraction of such mineral deposits of wasting nature, not being petroleum and natural gas, and may be specified in this behalf by the government carried on by an SSC in Bangladesh shall be computed in accordance with the provisions of Part B of Fifth Schedule. তাহলে ফিফথ শিডিউলের পার্ট বি এ যে প্রভিশনটুকু বলা আছে, সেই প্রভিশন অনুযায়ী কোনো মিনারেল ডিপোজিটস অফ ওয়েস্টিং নেচার, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস বাদে অন্যান্য যেসব মিনারেল ডিপোজিট আছে, এগুলার ক্যালকুলেশন টুকু হবে। আমরা দেখেছি এখানে ফিফথ শিডিউলের পার্ট এ তে পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাসের কথা বলা আছে। আমরা ফিফথ শিডিউলের পার্ট বি তে যদি যাই, তাহলে আমরা এই সেকশন 28 টু সি এর বিষয়টুকু দেখতে পাবো।
এরপরে সাবসেকশন 3 তে বলা আছে notwithstanding anything to the contrary contained in any other provisions in the ordinance. এই অধ্যাদেশের যে কোনো জায়গায় বিপরীত যাই কিছুই থাকুক না কেন, ইন দ্য কেস অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি, এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন and any commercial bank including the Bangladesh Krishi Bank and Rajshahi Krishi Unnayan Bank, the income by the way of interest in relation to such categories of bad or doubtful debts as the Bangladesh Bank may classify in the income year in which it is credited to its profit and loss account for that year, or as the case may be, in which it is actually received, whichever is earlier. তাহলে এখানে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা আইসিবি সহ এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাড ডেপ্টের বিষয়টুকু আমরা দেখলাম যে এটার জন্য আলাদা প্রভিশনটুকু বলা আছে। এটা এসেছে আমরা যদি প্রাইমারিলি দেখি তাহলে 1996 সালে এই অংশটুকু সংযোজিত হয়েছে 1996 এ। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকটা ওয়ার্ডটা পরে চেঞ্জ হয়েছে এখানে 2014 এ, আর আইসিবিটা এসেছে 1999 এ, আর এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা 2015 এর অর্থ আইন থেকে এখানে এসেছে। এই সেকশন 2 এর বিষয়গুলা ব্যতিক্রম। সাধারণত আমরা ইনকাম ফ্রম বিজনেস বলতে প্রফিট এবং গেইন বুঝাবো, বিজনেস এবং প্রফেশন থেকে এসেছে যে প্রফিট গেইন এগুলাকেই বুঝাবো। তবে এখানে সেকশন 19 এর যে কয়টা কন্ডিশন বলা আছে এবং সেকশন 82 বিবির একটা কন্ডিশন বলা আছে, এই বিষয়গুলাও এখানে ইনকাম ফ্রম বিজনেস হিসাবে আসবে। এখন এই বিষয়গুলা কি কি আমরা প্রথমে সেকশন 82 ডাবল বি এর সাবসেকশন 12 এর বিষয়টুকু দেখব। আমরা একটা বিষয় দেখেছিলাম যে প্রারম্ভিক মূলধন নেওয়া যায় নতুন ব্যবসার ক্ষেত্রে, এই বিষয়টুকু আমরা আলোচনা করেছিলাম আমরা যখন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নের আলোচনায় ছিলাম। আয়কর নির্দেশিকা থেকে এই আলোচনাটুকু করেছিলাম আমরা। সেকশন 82 বিবি আমরা একটু ডিটেইলে পরে আলোচনা করব, কিন্তু আজকে শুধু সাবসেকশন 12টা একটু দেখে নেব সেকশন 82 বিবি তে। সেকশন 82 বিবি হচ্ছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। আমরা জানি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে সাবসেকশন 12 এ একটা স্পেশাল প্রভিশন বলা আছে, ইন দ্য কেস অফ এ রিটার্ন অফ হুইচ দ্য প্রভিশন অফ সাবসেকশন 11 আছে। সাবসেকশন 11টা আমরা দেখে নিই। সাবসেকশন 11 এ একটা স্পেশাল প্রভিশন বলা আছে এবং 12 এ গিয়ে এটার কন্ডিশনটুকু বলা আছে। 11 এ বলা আছে ইন দ্য কেস অফ এ রিটার্ন সাবমিটেড আন্ডার সাবসেকশন 1, no question as to the source of initial capital of the business or profession of a new SSC shall be raised if the SSC shows income which exceed the tax exemption threshold and which is not less than 20% of the initial capital invested in the business or profession. মনে করেন আমরা ব্যবসা কিংবা পেশায় আমরা যদি ক্যাপিটাল দেখাই 20 লক্ষ টাকা, তাহলে এর থেকে যদি আমরা 20% 4 লক্ষ টাকা যদি আমরা ইনকাম দেখাই এবং এই 4 লক্ষ টাকা যদি ট্যাক্স এক্সাম্পশন থ্রেশহোল্ড যতটুকু আছে তার থেকে যদি বেশি হয়, তাহলে এই যে আমরা প্রারম্ভিক মূলধন দেখাচ্ছি 20 লক্ষ টাকা নতুন ব্যবসার জন্য, এই প্রারম্ভিক মূলধনের বিষয়ে কোনো প্রশ্ন উঠানো যাবে না। এখানেই বলা এই বিষয়টুকু উৎস সম্পর্কে কোনো কোয়েশ্চন করা যাবে না।
এটাই এই জায়গায় বলা আছে। প্রথমত কন্ডিশন এ হচ্ছে 20% ইনকাম থাকতে হবে টোটাল ক্যাপিটালের। বি হচ্ছে পেইজ ট্যাক্স অন সাচ ইনকাম এট রেগুলার ট্যাক্স রেট। রেগুলার ট্যাক্স রেটে ওই ইনকামের ট্যাক্স দিতে হবে অ্যালং উইথ এনি আদার অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। আর যদি কোনো অ্যামাউন্ট থেকে থাকে ইন্টারেস্ট কিংবা লেট ফাইলিং এর জন্য কোনো চার্জ থেকে থাকে কিংবা সারচার্জ কিংবা আদার্স কিছু যদি থেকে থাকে তাহলে অন অর বিফোর ফাইলিং অফ রিটার্ন সাবমিশনের সময় কিংবা তার আগে। অ্যান্ড mentions in writing that the return falls under this subsection এবং লিখিতভাবে যদি এবং লিখিতভাবে বলতে হবে যে রিটার্ন ইজ ফল আন্ডার সাবসেকশন 11 অফ সেকশন 82 বিবি। তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই যে ইনিশিয়াল ক্যাপিটালের কথা বলা হয়েছে। তবে এখানে সাবসেকশন 12 এ কি একটা কন্ডিশন দেওয়া হয়েছে, in the case of a return for which the provision of subsection 11 applies, যে সকল ক্ষেত্রে রিটার্নে সাবসেকশন 11 এর প্রভিশনটা অ্যাপ্লাই হবে ওই ক্ষেত্রে the minimum amount of capital maintained in the business or profession at the end of income year and 4 subsequent income years shall be equal to the initial capital। তাহলে ইনিশিয়াল ক্যাপিটাল যা দেয়া হবে এবং রিটার্ন সাবমিট করার সময় ক্লোজিং ক্যাপিটাল যেটা থাকবে এবং এটা পরবর্তী 4 বছরে ওই ক্লোজিং ক্যাপিটাল এবং ইনিশিয়াল ক্যাপিটাল ইকুয়াল হতে হবে, সমান হতে হবে। and any amount of shortfall of the capital in any income year shall be deemed as income from business or profession। এই যে আমরা এটার সাথে লিংক পেলাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে বলা আছে সাবসেকশন 82 এর কোনো শর্টফল হলে সেটা 82 অনুযায়ী কোনো শর্টফল যদি হয় ক্যাপিটালে সেটা ইনকাম ফ্রম বিজনেস হিসাবে ধরা হবে for the income year and shall be included in the total income of the associate। তার মানে আমরা এখানে যে বিষয়টুকু দেখেছি শুধু আয় থেকেই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হবে না, যদি আমরা ইনিশিয়াল ক্যাপিটালের যে সুযোগটা বলা আছে মেয়ার সাবসেকশন 11 অনুযায়ী 82 তে এটা যদি আমরা এটার যে কন্ডিশন সাবসেকশন 12 এ বলা আছে এই কন্ডিশন যদি না মানে যদি কোনো শর্টফল থাকে, মনে করেন আমরা আগে যে এক্সাম্পলটা বলেছিলাম 20 লক্ষ টাকা আমরা ইনিশিয়াল ক্যাপিটাল নিয়েছি, 2 বছর পরে দেখা গেল যে আমরা এই ক্যাপিটাল থেকে 5 লক্ষ টাকা উইথড্র করে ফেলেছি এবং আমাদের ক্যাপিটালটা ওই যে 20 লক্ষ ছিল এটা হয়ে গেছে 15 লক্ষ টাকা। যেহেতু এটা সাবসেকশন 11 অনুযায়ী 20 লক্ষ টাকা ক্যাপিটাল নেওয়া হয়েছিল একটা স্পেশাল কন্ডিশনে এবং এটার উপর সেকশন 12 অফ সেকশন 82 অ্যাপ্লিকেবল, সেহেতু সেকশন 12 অনুযায়ী এই যে পার্থক্যটুকু আছে 5 লক্ষ টাকা এটা আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের আওতায় হবে এবং রেগুলার রেটে ট্যাক্সেবল হবে যে বছরে এটা শর্টফল হয়েছে। এটাই সাবসেকশন 1 এর আইতে বলা আছে সেকশন 28 এ যে দ্য শর্টফল অফ ক্যাপিটাল referred to in subsection 12 of section 82 BB। এটাও ইনকাম আমরা না হয়েও এটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে ক্যালকুলেট হবে। এইটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? আমরা এরপর সেকশন 19 এর আলোচনা করব। 19, 15, 16, 18, 20 এবং 23 পড়ব শুধু। এটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? সেকশন 82 ডাবল বি এর 12 সাবসেকশন 12 অনুযায়ী কোনো শর্টফল হলে এটা যে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আসবে, এই সম্পর্কে কোনো কোয়েশন আছে কিনা? তার মানে স্যার যে 5 লাখ মানে যেটা শর্টফল আসে ওইটা ওই বছরের জন্য ইনকাম ইয়ার ক্যালকুলেশন অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু পরবর্তী বছরে ওইটা আবার ক্যাপিটাল হিসেবে ধরেন 15 লক্ষই থেকে যাবে, এরকম কি? হ্যাঁ, এরকমই কন্টিনিউ করবে। ক্যাপিটাল আপনার আগে থেকে কন্টিনিউ করবে, যেহেতু আপনি বিশেষ কন্ডিশন অনুযায়ী ক্যাপিটালটুকু নিয়েছিলেন, বিশেষ একটা সুযোগ যেটা বলা আছে
সেকশন 11 এ সাবসেকশন 11 এ 82 ডাবল বি এর ওই সুযোগ অনুযায়ী নিয়েছিলেন, ওইখানে কন্ডিশন ছিল আপনি যে ক্যাপিটালটুকু দেখিয়েছিলেন এটা 5 বছর থাকতে হবে। যে বছর রিটার্ন সাবমিট করেছেন ওই বছর, প্রথম রিটার্ন সাবমিট করেছেন ওই বছর এবং পরবর্তী 4 বছর। এখন এই ওই বছর এবং পরবর্তী 4 বছরের মধ্যে আপনার এটা না থাকলে যেটুকু শর্টফল থাকবে ওইটুকু ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের আওতায় যে বছরে শর্টফল দেখা দেবে ওই বছরেই যোগ হবে। পরবর্তী বছরে আপনার ক্যাপিটাল আগের যে ব্যালেন্স আছে ওইটা থেকে কন্টিনিউ হবে। স্যার এখানে রিটার্ন সাবমিশনে কি আমরা বলে দিব 82 বিবি 12 এভাবে 11 82 বিবি 11 82 বিবি 11 উল্লেখ করে দিব রিটার্ন সাবমিশনের সময়। হবে, রাইট। এবং পরবর্তী ইয়ার গুলোতেও কি সেম থাকবে, মানে পরের প্রথম ইয়ার তো আমরা ইয়ারগুলোতে তো আর 82 বিবি 11 বলবেন না, যে বছরে সুযোগ নিয়েছেন এটা ওই বছরেই বলবেন। আর পরবর্তী বছরগুলোতে 82 বিবি তে? হ্যাঁ 82 বিবি তেই রিটার্ন সাবমিট হবে, কিন্তু একটা ডিক্লারেশন থাকবে যে আমি 82 বিবি 11 এর যে 11 অনুযায়ী ওপেনিং ক্যাপিটাল কিংবা প্রারম্ভিক পুঁজি যেটা মূলধনের সুযোগ নিয়েছি এবং আমি সব কন্ডিশন গুলা অ্যাপ্লিকেবল কন্ডিশন গুলা এখানে কমপ্লাই করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক ক্লিয়ার? আছে। জি স্যার। জাকির ভাই কোনো কোয়েশন আছে কিনা? না স্যার, বিষয়টা বুঝতে পারছি মোটামুটি। এখন প্র্যাকটিক্যালি করতে গেলে তারপরে হয়তো কি হবে। প্র্যাকটিক্যালি এই শর্টফলটুকু যখন ডিসিটি দেখবে তখন সে ফাইলটা অডিট করবে কিংবা রিওপেন করবে, রিওপেন করে যোগ করে দেবে। আপনি প্রারম্ভিক পুঁজি নিয়েছেন, আপনাকে এটা মেনটেন করতে হবে যে বছর রিটার্ন সাবমিট করেছেন প্রথম ওই বছর থেকে পরবর্তী 5 বছর। স্যার 28 এর বি সিটা আরেকবার একটু আলোচনা করতে ভালো হবে। 28 এর বি এবং সি। বি হচ্ছে অ্যাসোসিয়েশন, জি স্যার। অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েশন এগুলার বিষয়গুলা বলেছেন। ট্রেড অর প্রফেশনাল অ্যাসোসিয়েশন কিংবা আদার অ্যাসোসিয়েশন, যেসব অ্যাসোসিয়েশন আছে এগুলার যে ইনকাম গুলা হয়, এখানে তো আপনার মানে বিজনেস থেকে ইনকাম হচ্ছে না, প্রফেশনাল অ্যাসোসিয়েশন তার মেম্বারদের কাছ থেকে টাকা নিচ্ছে, ওই টাকা নিয়ে যে একটা স্পেসিফিক সার্ভিস দিচ্ছে, এই জন্য যে ইনকামটুকু হয় সেজন্য এটা আলাদা করেছে, না হলে এর সাথেই হয়ে যেত। দুই ধরনের ইনকাম হতে পারে, আপনার একটা প্রফেশনাল অ্যাসোসিয়েশন তা বিজনেস করে কিছু ইনকাম করতে পারে, আবার মেম্বারদের কাছ থেকে কিছু ফি নিতে পারে ট্রেড অ্যাসোসিয়েশন। তো এই যে মেম্বারদের কাছ থেকে যে ফিজ নেওয়া, চার্জ নেওয়া, এগুলাও ইনকাম হিসাবে আসবে, এটাই বিতে বলা আছে। আর যদি কোনো বেনিফিট পাওয়া যায়, কোনো পারকুইজিট পাওয়া যায় যেটা টাকার অঙ্কে হোক কিংবা নাই হোক, যেটা ব্যবসা থেকে এসেছে কিংবা কোনো পেশা পরিচালনা করে এসেছে, সেটাও আপনার ইনকাম ফ্রম বিজনেস ও প্রফেশনে পড়বে। স্যার বেনিফিট গুলো কিরকম হতে পারে? ক্যাশ অর নন ক্যাশ, এখানে আপনি যদি আপনার বেনিফিট এক্সাম্পল একটু চিন্তা করে দেখি আমরা কোনো এক্সাম্পল হয় কিনা। মনে করেন একজন ডাক্তার কিছু সুযোগ পেয়েছেন কোনো একটা ঔষধ কোম্পানি থেকে, ঠিক আছে, কোনো একটা ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য ওনাকে তারা পেমেন্ট করেছে, উনি গিয়ে এসেছেন, এটা ওনার বিজনেসের ইয়েতে আসবে, ইনকাম ফ্রম ওই পরিমাণ টাকা, এটা টাকায় কনভার্ট করা যাক বা নাই যাক, এটা ইনকাম ফ্রম বিজনেস ও প্রফেশনে আসবে। ব্যবসার ক্ষেত্রে হতে পারে এখানে কোনো সরাসরি যদি প্রফিট গেইন নাই হয়, আপনি যদি কোনো শেয়ার রিসিভ করে থাকেন কিংবা ভবিষ্যতে লাভ হতে পারে ওই ধরনের কোনো কিছু রিসিভ করে থাকেন, সেটা হতে পারে। মনে করেন কোনো একটা
কোনো একটা বিজনেস এন্টাইটির সাথে কাজ করার সুবাদে আপনি কিছু আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওই ব্যবসা প্রতিষ্ঠানের কিছু শেয়ার পেল। তো এটাও আপনার বেনিফিট হিসাবেই আসবে। এটা আপনার বিজনেস প্রফেশন পরিচালনার মাধ্যমে প্রফিট না, আলাদাভাবে আপনি বেনিফিট পেয়েছেন। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। এই জন্য এই বি এবং সি আলাদাভাবে বলা হয়েছে, না হলে এ এর মধ্যেই কভার হয়ে যেত। এখন আমরা সেকশন 19 এর আমরা 15, 16, 18, 20 এবং 23 এই 5টা ধারা আমরা উপধারা আমরা দেখব। আগে আমরা সেকশন 19টা একটু দেখি। সেকশন 19 এ কি বলা আছে। আমরা চার্জ অফ ইনকামে চ্যাপ্টার 4 এ যদি যাই তাহলে সেকশন 19 এ বলা আছে unexplained investments etc deemed to be income। যে সকল আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট আছে সময় নিচ্ছে, যে এই এসেছে এখানে সেকশন 19 নিয়ে আমরা ডিটেইল একবার আলোচনা করব। এটা অনেক বড় ধারা, 19 ধারা এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রায় প্রতি বছরেই সেকশন 19 এ কোনো না কোনো পরিবর্তন আছে, প্রায় প্রতি বছরেই। আমরা যদি দেখি, খেয়াল করে দেখি, অনেকগুলা চেঞ্জ, প্রায় 40টা চেঞ্জ আছে এই সেকশনে, সেকশন 19 এর। আচ্ছা, যেসব ইনভেস্টমেন্ট কিংবা অন্যান্য জিনিস আমরা এক্সপ্লেইন করতে পারবো না, এটার উৎস সম্পর্কে আমরা ব্যাখ্যা দিতে পারবো না, এগুলো আমাদের ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। এটাই সেকশন 19 এর মূল বিষয়। এর মাঝে বিভিন্ন ধরনের ইনকামের কথা কিংবা বিভিন্ন ধরনের আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্টের কথা বলা আছে। তার মধ্যে আমাদের আজকের আলোচনার রিলেভেন্ট হচ্ছে 15 থেকে 15, 16, 18, 20 এবং 23। আমরা প্রথমে 15টা দেখি। Where for the purpose of computation of income of an assessee under section 28, দেখেন এখানে section 28 এর অধীনে যখন ইনকাম ক্যালকুলেট করা হবে, any deduction has been made for any year in respect of any loss, bad debt, expenditure or trading liability incurred by the assessee and a subsequently during any income year the assessee has received except as provided in clause a একটা বাদ দেয়া হয়েছে এখানে, whether in cash or in any other manner whatsoever, any amount in respect of such loss, bad debt or expenditure, the amount so received shall be deemed to be his income from business or profession during that income year। তাহলে আমরা যদি সেকশন 28 এ দেখি, এখানে বলা আছে কি, the amount, the value of benefit and the trading liability referred in section 19, 15। এখানে যে বিষয়টুকু বলা আছে, আমাদের লস, ব্যাড ডেট, এক্সপেন্ডিচার, ট্রেডিং লাইবিলিটি ছিল, কিন্তু এখানে দেখা গেল যে এটা রিসিভ করেছি আমরা, তো এই রিসিপ্টটা আমাদের ইনকাম হিসাবে আসবে। মনে করেন আগে আপনি ব্যাড ডেট দেখিয়ে বাদ দিয়ে দিয়েছিলেন, তো এটা আবার আপনি ফেরত পেলেন, রিকভার হলো, এই বিষয়গুলো এখানে আসবে। তবে এখানে এক্সেপশন বলা আছে ক্লজ এ
এতে বলা আছে such amount on account of any interest which was to have been paid to any commercial bank or the Bangladesh Development Bank Limited, or on account of any share of profit which was to have been paid to any bank run on Islamic principles and which was allowed as a deduction in respect of such expenditure through such interest or share of profit was not paid by reason of SSC having maintained his accounts on mercantile basis within 3 years after expiry of income year in which it was allowed shall to such extent as it remains unpaid be deemed to be the income of the SSC from business or profession during the income year immediately following the expiry of the said 3 years. ওই 3 বছরের একটা পিরিয়ডের কথা বলা আছে ইন্টারেস্টের ক্ষেত্রে। এটা একটা বিষয়। আমরা সেকশন 19 এর দীর্ঘ আলোচনা করব। সেকশন 19 এর দীর্ঘ আলোচনায় আমরা আবার এই বিষয়টুকু আলোচনায় আনবো। 15 এর বি তে বলা আছে the SSC has derived during any income year some benefit in respect of such trading liability, the value of such benefit, if it has not already been traded as income under clause C, shall be deemed to be his income from business or profession during that income year. ট্রেডিং লাইবিলিটি ছিল, এটা ইনকাম হিসাবে আমরা দেখাইনি, তাহলে এটা ইনকাম হিসাবে আসবে। সিতে বলা আছে সাচ ট্রেডিং লাইবিলিটি, সিটা এক্সক্লুড করা আছে। বিতে বলা আছে যে if it has not already been treated as income under clause C, সি অনুযায়ী এটা ইনকাম হিসাবে ক্লোজ করা হয়নি যেটা। such trading liability or portion thereof as has not been paid within 3 years of expiration of such income year in which deduction was made in respect of liability, such liability or portion as the case may be shall be deemed to be the income of the SSC from business or profession during the income year immediately following the expiry of said 3 years. এখন আমরা একটা লাইবিলিটি দেখালাম, এখানে ট্রেডিং লাইবিলিটিটা 3 বছর পরে এটা অটোমেটিক্যালি ইনকাম হিসাবে দেখানো হবে। আর যদি দেখা যায় যে the SSC has derived during any income year some benefit, কোনো বেনিফিট যদি পেয়ে থাকে তাহলে কোনো ট্রেডিং লাইবিলিটি থেকে, তাহলে ওই বেনিফিটটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে হিসাবে ওই বছরই আসবে। আর যদি 3 বছরের মধ্যে এটা পেমেন্ট না করা হয় তাহলে এটা আমরা যেটা দেখলাম যে সিতে বলেছে যে পরের বছর অটোমেটিক্যালি এটা লাইবিলিটিটা ইনকাম হিসাবে এসে যোগ হবে। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? পুরোটাই যেন মাথার উপর দিয়ে গেল। না, এই বিষয়টা বুঝতে হবে আসলে। আমরা একটু ক্লিয়ার করে ভাইয়া বিজনেস যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তখন কি হবে? তাহলে আমি যে দেউলিয়ার লাইবিলিটি দেউলিয়ার হিসাব তো আপনার ইনকাম ট্যাক্সের সাথে না, ইনকাম ট্যাক্স না আমি লাইবিলিটি ক্রিয়েট করলাম, ভালো কথা। যদি আমি তার কাছ থেকে দিতে পারি না দিতে পারি তাহলে তখন কি সেক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স ধরে নেবে। আচ্ছা, মানে এটা আনলিমিটেড পিরিয়ড অফ টাইম আপনি এটা করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। 3 ইয়ার্স এর ভিতরে। হ্যাঁ, এটা কোন সালে এসেছে এইটুকু অংশ? 3 ইয়ার্স তো ভাই আগেই ছিল, আগে থেকে ছিল। হ্যাঁ, আগেই ছিল, কিন্তু মানে এই অংশটুকু একটু দেখে নিচ্ছে।
এই অংশে কোনো ফিফটিনের আচ্ছা, আমি এইটুকু অংশ পড়ে নেই আগে। And the business or profession in respect of which such allowance or deduction was made shall for the purpose of section 28 be deemed to be carried on by the assessment in that year. আচ্ছা, এটাও সেকশন 28 এর অধীনে হবে, provided that where any interest or share of profit referred in clause A or a trading liability referred to in clause C, trading liability যেটা C তে বলা আছে, paid in a subsequent year, the amounts of paid shall be deducted in computing the income in respect of that year. আচ্ছা, এইটুকু অংশ মানে যদি কোনো পেমেন্ট করা হয় তাহলে সেটা ওই বছরেই আসবে। আচ্ছা, আমরা সেকশন 19 এখানে আমরা এসেছি 15 সাবসেকশন 15 সাবসেকশন 15 আলোচনায় এসেছি আমরা সেকশন 28 থেকে। সেকশন 28 আমরা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন এর বিষয়টা পড়ছি, এবং এখানে যেটা বলা আছে, the excess amount referred in the amount, the benefit, the value of benefit and trading liability referred in section 19-15. তাহলে এখান থেকে আমরা সেকশন 19 গিয়ে সেকশন সাবসেকশন 15 দেখলাম যে এই বিষয়টুকু বলা আছে। এখানে প্রথমে বলা আছে যদি কোনো লস, ব্যাড ডেট, এক্সপেন্ডিচার এগুলার বিষয়টুকু বলা আছে, রিকভার হওয়ার বিষয়টুকু বলা আছে এগুলা। আর সিতে এসে ট্রেডিং লাইবিলিটির বিষয়ে বলা আছে, বিতে এসে, এবং সিতে ট্রেডিং লাইবিলিটির বিষয়ে 3 বছরের বিষয়টুকু বলা আছে। 3 বছর পরে এটা অটোমেটিক্যালি ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। কোয়েশ্চন, আমি এটা ক্লিয়ার হয়নি অনেকেরই, একটু কোয়েশ্চন করলে তখন ক্লিয়ার করার সুযোগ থাকে। স্যার, ট্রেডিং লায়াবিলিটি বলতে কি অ্যাকাউন্টস পেয়েবল, ট্রেড পেয়েবল এগুলাই বোঝানো হচ্ছে? হ্যাঁ, আমার যদি অ্যাকাউন্টস পেয়েবল 3 বছর থাকে, পরবর্তীতে 3 বছর পর থেকে এটাকে আমি ইনকাম হিসেবে দেখেন। ইনকাম হিসাবে দেখাবেন না, এটা অটোমেটিক্যালি ইনকাম হিসাবে চলে আসবে। এটা যে কোনো ইয়েতেই আপনি যদি দেখান এখানে, তাহলে 3 বছরের মধ্যে এটা পেমেন্ট করতে হবে, না হলে 3 বছর অতিক্রান্ত হলেই এটা যোগ হয়ে যাবে। স্যার, অনেক সময় দেখা যায় পার্টিকে পেমেন্ট করা হয়েছে, বাট অনেক ও ড্র করে নাই, চেক ড্র করে নাই, তো এরকম হয়তো 3 বছর ধরে পড়ে আছে, সেক্ষেত্রেও তো এগুলো ইনকামে চলে যাবে। রাইট। আচ্ছা, আর স্যার একটু বিটা স্যার একটু ডিটেলস আলোচনা করবেন। 15 ডাবল এ যেটা। ডাবল এ হচ্ছে গিয়ে বাণিজ্যিক ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কে যে কোনো বাণিজ্যিক ব্যাংক, এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকটা অ্যাড করা হয়েছে আর কি, এটাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় না, তাই বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞার সাথে এটা অ্যাড করা হয়েছে। যে কোনো প্রকার সুদ বাবদ যে পরিমাণ অর্থ পরিশোধ করার কথা ছিল, মনে করেন কিছু সুদ পরিমাণ, কিছু সুদ কিংবা মুনাফার কিছু
অংশ পরিশোধ করার কথা ছিল। কিংবা আপনার যে ইসলামিক ব্যাংকিং এর হিসাবে যদি এই যে মার্কেন্টাইল ভিত্তিতে যে হিসাব সংরক্ষণ হয়, সংরক্ষণের কারণে উদ্ভূত যে খরচটা আছে এটা থেকে বাদযোগ্য হিসাবে অনুমোদিত হওয়া ছিল যে পরিমাণ অর্থ, এটা যদি পরিশোধ না করেন 3 বছর পরেও যে পরিমাণ অর্থ অপরিশোধিত অবস্থায় রয়ে গেছে ওই পরিমাণ অর্থ ব্যবসা বা পেশা খাতে ধরে নেবে। মনে করেন আপনার ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, আপনি একটা বছরে ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে এটা বাদ দিলেন, যে কোনো একটা অ্যামাউন্ট ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে, তো আপনি ওই বছরেই বাদ দেবেন যে বছরে ইন্টারেস্টটা দেওয়ার কথা ব্যাংককে। এখন দেখা গেল যে ব্যাংকে আপনি এই টাকা দেননি, পরপর আরো 3 বছর চলে গেছে, তাহলে ওই 3 বছর পরে আপনি যে ইন্টারেস্ট দেখিয়ে আপনার ইনকাম তো কমিয়েছিলেন, এটা আবার যোগ করে ফেলবেন ইনকাম হিসাবে, ওই 3 বছর পরে অটোমেটিক্যালি যোগ করে ফেলবেন। ক্লিয়ার কিনা? এ যেটা এই ক্ষেত্রে স্যার মানে আমি প্রভিশন করে রাখবো, যেটা এটাই কি মানে যদি কোনো খরচ প্রভিশন করে রাখি? প্রভিশন থাকবে, মনে করেন আপনার ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে বাদ দিয়েছেন আর প্রভিশন করে রেখেছেন 3 বছর, 3 বছর পরে অটোমেটিক্যালি আর এটা টানতে পারবেন না, এটা ইনকামে দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর এতে বলেছে আমরা যদি আগে ব্যাড ডেপ্ট হিসাবে বাদ দেই কিংবা কোনো একটা লস দেখাই, এখন আগে ব্যাড ডেপ্ট হিসাবে বাদ দিয়ে দিয়েছি লস হিসাবে, তো এটা তো আমাদের ইনকামে আর আসেনি, ইনকাম থেকে বাদ দিয়ে দিয়েছি, এখন পরে আমরা এটা পেয়েছি যে কোনো বছরই এটা আংশিক বা পুরোটাই পেয়েছি, তো যখন পাবো তখন আমরা এটা আয় হিসাবে দেখাবো, সরাসরি ব্যবসা বা পেশা খাতে আয় হবে। চালি ভাই, ফর এন এক্সাম্পল ধরেন আমার ডিস্ট্রিবিউটরকে কিছু ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া হবে কোন একটা কারণে, তো যেই জিনিসটা মনে করেন কোর্টে পেন্ডিং আছে, তো এটা ধরেন আমি 3-4 বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করতেছি, ক্যারি ফরওয়ার্ড করার পরে একটা সময় যে সার্টেন পিরিয়ড পরে আমি পেমেন্টটাও দিলাম, এই যে 3-4-5 বছর যে হয়ে গেল, সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট এক্সপেন্সটা আমি যে ফিনান্সিয়ালসে বুক করছি, তখন ট্যাক্স পিরিয়ডের ক্ষেত্রে কি 3 বছর পরে এটা অটোমেটিক আবার ইনকাম হিসেবে দিতে হবে, না যখন আমি পেমেন্ট করব তখন এটা দিতে হবে, কোর্টে যদি ভার্ডিক্ট থাকে কোনো? আচ্ছা, এখানে দেখেন বিষয়টুকু হচ্ছে দুইটা, একটা আলোচনা, তিনটা আলোচনা, আমরা যদি তিন ভাগে দেখি এই 15 এর আলোচনা। প্রথমে হচ্ছে আমরা ব্যাড ডেপ্টের বিষয় আছে কিংবা যে কোনো লসের বিষয় আছে এতে, আর এরপরে ইন্টারেস্টের বিষয় আছে, এটা রিলেটেড টু, ডাইরেক্টলি রিলেটেড টু ব্যাংক ইন্টারেস্ট। খেয়াল করে দেখেন, কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আর কারো কিন্তু না। বুঝতে পারছি। ঠিক আছে, তো আপনার হ্যাঁ হ্যাঁ, বুঝতে কোয়েশ্চেনের পারছি। আনসার এখন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার লায়াবিলিটিটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড টু ট্রেডিং, এটা এমন না যে আপনার মানে ব্যাংকের লায়াবিলিটির কথা বলেছে কিংবা অন্য, এটা ট্রেডিং লায়াবিলিটি বলেছে। তো ব্যাংক ইন্টারেস্ট 3 বছর পর্যন্ত আপনি ইন্টারেস্ট হিসাবে এটা বাদ দিয়ে দিয়েছেন ইনকাম থেকে, প্রভিশন করেছেন, ওই প্রভিশন 3 বছরের বেশি টানতে পারবেন না। লায়াবিলিটি আপনি মানে ট্রেডিং লায়াবিলিটি আপনি দেখিয়েছেন, দেখিয়ে যাচ্ছেন না, বেশি দিন দেখাতে পারবেন না, 3 বছরের বেশি আপনি দেখাতে পারবেন না। আমি যে গুডসটা সেল করতেছি চালি ভাই ডিস্ট্রিবিউটরকে, সেটাও তো একটা ট্রেডিং লাইবিলিটি, তাই না? হ্যাঁ, তার একটা কমিশন ছিল, কমিশনের এগেইনস্টে ইন্টারেস্ট আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি আমি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না? মানে এটা সিনারিওটা কি রকম, ডিস্ট্রিবিউটর টাকা পায় নাকি আপনি টাকা পান? না, ডিস্ট্রিবিউটর টাকা পায় আমার কাছে, কোন একটা কোর্ট ভার্ডিকের কারণে আমি এটা দিচ্ছি না, বাট পরবর্তীতে হয়তো দিতে হতে পারে এবং পরবর্তীতে আমরা দিছিও,
তো সেই ক্ষেত্রে ধরেন 5 বছর 7 বছর আমরা এটা ক্যারি ফরওয়ার্ড করছি প্রভিশনটা। এটা তো লাইবিলিটি, আপনার ট্রেডিং লাইবিলিটি এক্স্যাক্টলি বিতে পড়ে এটা। হুম। ইন্টারেস্ট হলেও ওই ইন্টারেস্টটুকু তো আপনার লাইবিলিটি, আপনারা তো আর ব্যাংক না যে ইন্টারেস্ট দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট ধরেন সে একটা ইন্টারেস্ট চার্জ করছে। হ্যাঁ, ইন্টারেস্ট পুরোপুরি মানে ওই ব্যাংকিং হিসাবে ইন্টারেস্ট চার্জ হবে না, এটা মানে এক ধরনের আপনার অতিরিক্ত আর কি, যেহেতু টাকাটুকু আপনি দিতে লেট করেছেন এবং এক্স্যাক্টলি আহ, সিকিউরিটি ক্লজ হিসেবে ধরে তো। হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি ক্লজ হিসাবে এটা এসেছে। তো এটা আপনার ট্রেডিং লাইবিলিটি এবং 3 বছরের উপরে হলে অটোমেটিক্যালি আপনার এটা ইনকাম হিসাবে যোগ করে দেবে। এখন আপনি দিচ্ছেন না, আহ এই জন্য আবার কোর্ট অর্ডার আছে, এটাই তো বিষয়। জি জি বস। ডিসিটি চাইলে কোর্ট অর্ডার মানতে পারে, চাইলে নাও মানতে পারে। আচ্ছা, এখানে না মানলে আপনার কিছু করণীয় নাই, বুঝতে পারছি বস। আর তখন আপনাকে এটা স্থগিতাদেশ আনতে হবে যদি না মানে, কারণ এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সবচেয়ে শক্তিশালী। এখানে অন্য যে কোনো আইনে যাই থাকুক না কেন, ইনকাম ট্যাক্সের আইন প্রাধান্য পাবে। তার মানে আমার ভার্ডিক্টটা আমার স্থগিত আদেশ নিতে হবে, যখন এটা রিজলভ হবে তখন এটা আমি তখন আইনের দিক দিয়ে যে যে ধরনেরই আইন থাকুক না কেন, আইনের দিক দিয়ে খেয়াল করে দেখেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটাই প্রাধান্য পাবে। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যা বলা আছে তাই প্রাধান্য পাবে অন্যান্য আইনের দিক দিয়ে, অন্য যে আইনে যাই থাকুক না কেন এই আইনের দিক দিয়ে। এখন যদি মনে করেন এটা ক্ষেত্রে যদি আপনার কোনো ইয়ে থাকে, ডিসিটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকসেপ্ট করতে হয়, না করলেও এখানে আসলে আপনার তো কোনো জায়গায় বলা নাই, যে এখানে যদি বলা থাকতো আইনে যে এটা নিয়ে যদি কোনো মামলা থাকে তাহলে করতে পারবেন না, এ ধরনের তো কিছু বলা নাই। বুঝতে পারছি বস। এবং আহ শুরুতেই বলা থাকে যে অনেক জায়গায় যে 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 বিষয়ে আহ শর্তগুলা তো এখানে হ্যাঁ শর্তগুলা তো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো 15 ক্লিয়ার কিনা, 19 এর 15 এই যে আলোচনাটুকু, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো সাধারণভাবে আহ আহ, মানে আমরা যদি সেকশন 28 এ এ বি আর সি যদি দেখি, তাহলে সেকশন 28 তো খুব সহজ মনে হয়, আমার প্রফিট যেটা আছে, গেইন যেটা আছে, এটার উপরে আমি ট্যাক্স দেবো, এটাই তো মূল বিষয়, তাই না? কিন্তু এই মূল বিষয়ের অতিরিক্ত যে বিষয়টুকু আছে যেগুলো আমরা আলোচনা শুরু করলাম এখন, এই অতিরিক্ত বিষয়গুলোই অধিক গুরুত্বপূর্ণ। কারণ এটা তো কমন বিষয়, জানি আমরা প্রফিটের উপরে ট্যাক্স দিতে হবে। তো প্রফিটটা ঠিক আছে কিনা এটা হয়তো দেখবে, এটা অ্যাসেস করবে, এর উপরে ট্যাক্স দেয়া। এটাই যদি হতো তাহলে কিন্তু খুব সহজ ছিল ইনকাম ট্যাক্স এরিয়া। কিন্তু এখানে যে পরে যে কন্ডিশন গুলো অ্যাড করা আছে, এবং আরো পরে ওই যে প্রফিটটা কিভাবে ক্যালকুলেট করবে ওই বিষয়টুকু আমরা যাব। ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে কিগুলা কোন এক্সপেন্স গুলা আমরা অ্যালাউ করবে, অ্যালাউবল ডিডাকশন কি কি থাকবে কি কি থাকবে না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তখন আমাদের অ্যাসেসমেন্ট বিষয়টা ক্লিয়ার হবে। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইনকাম কিভাবে কম্পিউট করবে, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের হেডে। জাকির ভাই ক্লিয়ার কিনা? স্যার মোটামুটি। মোটামুটি হচ্ছে বিষয়টা আমি বলি, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন তো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় যে আমার ব্যবসা খাতে যা আয় করলাম আর ব্যয় করলাম, এটা বাদ দিয়ে যেটা প্রফিট থাকে এটার উপরে আমি ট্যাক্স দেবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেকশন 28 এ আমরা জানলাম যে না, আমাদের যদি প্রারম্ভিক পুঁজি নেওয়া থাকে এবং 5 বছর মেনটেন না করি, তাহলে যে বছরে এটার ঘাটতি দেখা দেবে ওই বছরেই এটা যোগ করবে। এটা একটা জানলাম। এখন একটা জানলাম যে আমাদের আগে যদি ব্যাক ডেপ্ট হিসাবে দেখিয়ে দিয়েছে কিছু, কিংবা কোনো লস এক্সপেন্ডিচার দেখিয়েছে, পরে এটা ফেরত পেলাম, এটাও আমরা ইনকাম হিসাবে দেখাবে। আমরা যদি কোনো ইন্টারেস্ট প্রভিশন করি যে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এটা আমরা প্রভিশন করেছি 3 বছর, আমরা 3 বছর সুযোগ থাকবে এটা দেওয়ার জন্য, 3 বছর পরে এটা আমাদেরকে ইনকাম হিসাবে অ্যাড করে দেবে।
মানে আমরা যদি ঋণ খেলাপি করি তাহলে আমাদের ইনকাম ট্যাক্সে ঠিকই ট্যাক্স দিতে হবে। ইন্টারেস্ট যদি ব্যাংককে নাও দেই তাহলেও ইনকাম ট্যাক্সে ওই ইন্টারেস্টের পরিমাণটুকু আমার ইনকাম থেকে বাদ দিয়েছিলাম যখন, তার ঠিক ৩ বছর পরে আমাদের এটা আবার এড করে দেবে ইনকামের সাথে। তো ওই রেসপেক্টিভ ইয়ারে আমি ওইটুকু টাকা ইনকাম না করেও আমাকে আগের বছরে যেহেতু এই টাকার জন্য আমি এক্সপেন্স বেশি দেখিয়েছি সেজন্য আমাকে এই টাকাগুলো এড করে দেবে। ট্রেডিং লাইবিলিটিও সেম। আমি ট্রেডিং লাইবিলিটি দেখালাম, ঠিক আছে, ইনকাম ট্যাক্সে এটা কন্টিনিউ করলাম ১ বছর, ২ বছর, ৩ বছর। চতুর্থ বছরে এসে যদি আমি এটা কন্টিনিউ করতে চাই তাহলে এটা অটোমেটিক্যালি আমার ইনকামের সাথে অ্যাড করে দেবে। ক্লিয়ার কিনা জাকির ভাই? মনে করেন আপনি একটা বিজনেসের ক্যালকুলেশন করছেন, এখানে ক্যাশ ফান্ড কম হয়ে গেছে আপনার ব্যাংকের হিসাবের সাথে, দেখা গেল ৬ লাখ টাকা শর্ট আছে আপনার ক্যাশ ফান্ডে, মনে করেন ফর এক্সাম্পল। এখন আপনি দেখিয়ে দিলেন আচ্ছা এই ৬ লাখ টাকা আমার একটা লাইবিলিটি আছে, আমি আমি এই লাইবিলিটিটুকু ৬ লাখ টাকায় আমি দেখালাম। ভালো কথা, এবছর আপনি দেখালেন, পরের বছরে এটা কন্টিনিউ করলেন, পরের বছরে কন্টিনিউ করলেন, এর পরের বছরে যখন আপনি এটা কন্টিনিউ করতে যাবেন তখন এটা আর ইনকাম ট্যাক্স মানবে না, বলবে যে না এটা আপনার ইনকাম হিসাবে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে যোগ করে দেবে। জাকির ভাই ক্লিয়ার কিনা? জি স্যার। এই মানে বিষয়গুলো ৩ হ্যাঁ, বছর পরে মানে আমাকে ৩ ওই বছর পরে আর ইনকাম, টানতে পারবেন না এটা। হ্যাঁ এটা আর টানা যাবে না, ব্যাপারটা এমন। ইন্টারেস্টেড প্রভিশন আর ট্রেডিং লাইবিলিটি ৩ বছর পরে টানতে পারবেন না। এক্ষেত্রে স্যার বিজনেস তো লং টার্ম হয়। যেমন ফার্স্ট ইয়ার আমি যদি ধরি বিজনেস শুরুর বছর, পরের সেকেন্ড ইয়ার থেকে যদি তো আবার নতুন লাইবিলিটি তো ক্যালকুলেশন হবে বা আসবে, হ্যাঁ, বা থাকতেই পারে, নতুনটা ৩ বছর টানবেন, অসুবিধা নাই। পরের হিসাবে আবার চলে আসবে হ্যাঁ, মানে। হ্যাঁ, যেটা প্রথম যেটা ইয়ে করেছেন মনে করেন এক্স ওয়াই জেড তিনজনের সাথে আপনার লাইবিলিটির হিসাব আছে, ঠিক আছে। হুম হুম এখন হুম এক্স এর সাথে ছিল ইয়ার ওয়ানে, এই ইয়ার ওয়ানে যেটা যে টাকাটা লাইবিলিটি ছিল এটা আপনি ৩ বছর ইয়ে করতে পারেন, পরের বছর তো আরো আপনার লাইবিলিটি হতে পারে। হবে। হুম এটা তো একটা ধারাবাহিক প্রসেস, তাই না? হুম হুম এটা একটা ধারাবাহিক প্রসেস। তো যদি কোনো একটা লাইবিলিটি আপনি ৩ বছরের বেশি টানেন সুনির্দিষ্ট কোনো একটা, তাহলে এটা আপনার ইনকাম হিসাবে ধরবেন ট্রেডিং লাইবিলিটি। এটার কারণটা কি স্যার? মানে সেটা এটা তো ধরেন। এটার কারণ হচ্ছে অদৃশ্য কিছু না দেখানো। আচ্ছা একদিকে আপনি লাইবিলিটি বাড়ালে ওইদিকে তো আপনার অ্যাসেট বাড়ছে। এখন আচ্ছা আমাদের আচ্ছা। কোনো ফান্ডে শর্টেজ, আমরা হয়তো ইনকাম করেছি ট্যাক্সকে দেখাইনি সেজন্য ক্যাশ ফান্ড বেড়ে গেছে, কিংবা আমাদের কোনো অ্যাসেট বেড়ে গেছে, এই যে বিষয়টা তো আমার ব্যালেন্স শিটে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য মনে করেন আমরা ভার্চুয়ালি একটা লাইবিলিটি দেখিয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এত টাকা আমরা মানে আমাদের দায় আছে, এটা আমাদের পেমেন্ট করতে হবে। ফাইন, ইনকাম ট্যাক্স মেনে নিল। ১ বছর, ২ বছর, ৩ বছর, আপনি এখন ৪ নাম্বার বছরেও বললেন যে এই টাকাটুকু আমার লাইবিলিটি, তখন আর মানবে না, যোগ করে দেবে। হুম ঠিক সেম আপনি ব্যাংকের ইন্টারেস্ট প্রভিশন করে রেখেছেন, ব্যাংকেও টাকা দিচ্ছেন না, আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর টানছেন, ইনকাম ট্যাক্সেও আপনি এটার সুযোগ নিচ্ছেন, মানে প্রথম বছরই তো আপনি এটা বাদ দিয়েছেন ইনকাম থেকে, ইন্টারেস্ট এক্সপেন্স বলে, কিন্তু ব্যাংকে তো আপনি দেননি, অ্যাকচুয়ালি দেননি ওই টাকাটুকু, ৩ বছর দেননি, এর পরের বছর এটা যোগ করে দেবে। আবার আপনি আগে লস দেখিয়েছেন ব্যাড ডেপ্ট হিসাবে, কিছু এক্সপেন্স দেখিয়েছেন, একটা সার্টেন পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট অ্যাকসেপ্টও করেছে ডিসিটি, ভালো কথা, কিন্তু ওই টাকাটুকু আপনি পরে আবার রিকভার হয়ে গেছে, কিংবা কোনো একটা লস হয়েছিল, আপনি লসটা দেখিয়েছেন ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা গেল ইন্স্যুরেন্স কিংবা অন্যান্য কোনো কারণে আপনার ওই লসটুকু আবার রিকভার হয়ে গেছে, যে অংশটুকু রিকভার হয়েছে ওই অংশটুকু আপনি আবার ইনকাম হিসাবে অ্যাড হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার স্যার।
আর কারো এই বিষয়ে কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? জাবের ভাই এখন মানে ঠিক আছে? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। এখন মাথার উপর দিয়ে আমাদের একটা যায়? কেস আছে, আমাদের হচ্ছে আমরা একটা ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য একটা পার্টিকে কাজ দিয়েছিলাম। এই তো যে, ওরা কাজ করার পরে ওরা যে বিল করছে আমরা সার্ভে করার পরে দেখতেছি যে মানে ওদের সাথে আমাদের মেজারমেন্ট মিলতেছে না। তো এইটা নিয়ে অলমোস্ট আমাদের 2 বছরের মতো হয়ে গেছে। আমরা আমাদের এক্সপেন্স হিসাবে আমরা সার্ভে করে যা পাইছি ওইটাই এক্সপেন্স হিসেবে দেখায় রাখছি। তো এখন পরবর্তীতে এটাকে 3 বছর পর এখনো কিন্তু এটা কোনো মীমাংসা হয় নাই আর কি। তো আপনি সেক্ষেত্রে যদি কি 3 বেশি বছর দেখাতেন, আমরা এটা মনে করেন ডেভেলপার আপনাকে বলেছে 8 লক্ষ টাকা, ঠিক আছে? জি স্যার। আপনার আপনার দাবি হচ্ছে না এটা 8 লাখ না 5 লাখ টাকা, ঠিক আছে? আপনার জি দাবি। স্যার। এখন আপনি ইনকাম ট্যাক্স কে যদি 8 লাখ টাকা দেখান এক্সপেন্সে, আবার আপনার লায়াবিলিটি যদি 8 লাখ টাকা দেখান, পরবর্তীতে 3 বছর পরেও যদি আপনি এই 8 লাখ টাকা পেমেন্ট না করেন, তাহলে এটা ইনকাম হিসাবে ধরে নেবেন। এখন দেখা গেল যে না, আপনি 8 লাখ না, আপনি 5 লাখ টাকাই টিকলো শেষে। 5 লাখ টাকা আপনি জি স্যার। পেমেন্ট, তখন বাকি 3 লাখ টাকা আপনার ইনকামে এড করে নেবে, যেটা খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। আপনাদের উচিত হচ্ছে বেশিটা ধরা। আপনারা কি কমটা ধরেছেন না বেশিটা জি ধরেছেন? স্যার, আমরা 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 যেটা পাই ইয়ে করছি সার্ভে করে যতটুকু পাওয়া গেছে ওইটাই আমরা মানে এক্সপেন্স হিসেবে দেখে রাখছি খরচ। আর ওদের দাবি কি বেশি এর থেকে? ওদের দাবি বেশি আমাদের চেয়ে। তাহলে তো আপনারা ভুল করেছেন। আচ্ছা স্যার। অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী ভুল করেছেন আপনারা। হুম। মানে ইনকাম ট্যাক্স এর বিষয়ে আমি বলছি না। ইনকাম ট্যাক্সও ভুল হবে, কারণ আপনাকে আইএএস আইএফআরএস ফলো করতে হবে। আচ্ছা স্যার। আপনার তো মানে এখানে আপনার একটা আ প্রভিশন থেকে যায়। জি প্রভিশন স্যার। যায় না? প্রভিশন হ্যাঁ। যায়, তার মানে আপনি আপনার অ্যাসেটটা ওভার ভ্যালুড দেখিয়েছেন, লায়াবিলিটি কম দেখিয়েছেন। আপনার ব্যালেন্স শিটে ট্রু এন্ড ফেয়ার ভ্যালু আসেনি, আপনার অডিটর এখানে আপনাকে কোয়েশ্চন করতে পারে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। আমাদের দেশে ভালো অডিট হয় না, তো তাই এইসব সমস্যাগুলো আমাদের মাঝেই থেকে যায়। ভালো অডিট হলে এইসব সমস্যাগুলো সমাধান হতো। অডিট এমন না যে অডিটটা শুধু কমপ্লায়েন্স পারপাস প্রয়োজন হয়। অডিটের নিটটা আসলে বেশি প্রয়োজন ওনার এন্ডে। স্ট্যাটুটরি জি অডিট স্যার। বলুন আর যাই বলেন না কেন, অডিটটা আপনার ওনার এন্ডেই নিটটা বেশি। তো এই জায়গায় আপনাদের একটা গ্যাপ আছে। ইনকাম ট্যাক্স এর বিষয়টা খুবই ক্লিয়ার। আপনি যদি বেশি ধরেন অসুবিধার কিছু নেই। আপনাকে প্রভিশন রাখবেন বেশি এক্সপেন্স এর জন্য। কিন্তু ৩ বছরের মধ্যে তো আপনার একটা সেটেল হবে। সেটেল হলে আপনি যে অ্যামাউন্টটা পে করবেন, ওই অ্যামাউন্ট টুকু বাদ যাবে। বাকি যে অংশটুকু আছে ওটা আবার এড হয়ে যাবে। অসুবিধা কি আছে? বুঝতে আপনারা পারছি স্যার। ২ ধরনের লস করেছেন, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে প্রথমত আপনাদের ব্যালেন্স শিটে অ্যাসেটটা ওভার ভ্যালুড করেছেন, লায়াবিলিটিটা কম দেখিয়েছেন। নাহলে প্রভিশনটুকু ধরেননি। এটা একটা পটেনশিয়াল রিস্ক আছে ফিউচার। দ্বিতীয়ত আপনারা ইনকাম ট্যাক্স লস করেছেন এইটুকু অংশের। আপনাদের যদি অতিরিক্ত টাকা দিতে হয় এবং পরবর্তী কোনো ইয়ারে যদি আপনারা এটা ইনকাম ট্যাক্স এর কাছে করেন, ইনকাম ট্যাক্স এটা মানতে বাধ্য না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। সেজন্য আমরা মানে এই ক্যালকুলেশনটা ওইভাবে করব। আর কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে কারো? না থাকলে আমি 16 এ যাচ্ছি। প্রথমে দেখেন, আমরা সেকশন 28 পড়ছি, তো সেকশন 28 এর পাশাপাশি যে সেকশন গুলাই আমরা পড়ি না কেন, সেকশন 19 বলেন কিংবা 29, 30, 31 এগুলা যখন আমরা পড়বো, সেকশন গুলা প্রথমে আলোচনা করলে প্রথমে একটু কঠিন লাগবে। আমরা আলোচনাটুকু এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে আলোচনার একটা পর্যায়ে গিয়ে আমরা ধরতে পারবো। এটা মানে এমন না যে একবার আমি পড়ে শোনালাম, একবারেই আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আর একবারেই আপনারা বুঝে নিতে পারবেন। একটু সময় লাগবে এটা। আমি মানে আপনাদের ধারণা যতটুকু হয়েছে তার উপর বেস করে আরেকটু আলোচনা করতে হবে। আমি তো একবার পড়ে গেলে মনে হবে যে আপনারা বুঝে গেছেন, এরকম কিছু না। ক্লিয়ার কিনা জাবের ভাই? জি স্যার, আমার ক্লিয়ার হয়েছে স্যার। এজন্য
কোয়েশনটা করতে হবে আপনাদেরকে। যখন একটার পিছে আরেকটা কোয়েশন আসবে তখন আমাদের আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে আমাদের সবার মাঝে। এই কয়েকটা কোয়েশনে তাই আশা করি 15 টা ক্লিয়ার হলো। আমরা এটা আবার 19 এ যখন আলোচনা করব এইটুকু আলোচনা আবার করব আমরা, তখন হয়তো আরেকটু আসবে আপনাদের কাছে। 16 সেকশন 19 এর 16 আমরা এখানে দেখেছি। 18 এ বলা আছে the excess amount referred in the section 19 16, তাহলে সেকশন 19 এর 16 এ বলা আছে where any building, machinery or plant having been used by an assessee for purpose of any business or profession carried on by him is disposed of during any income year and the sale proceeds thereof exceeds the written down value, so much of the excess as does not exceed the difference between the original cost and the written down value shall be deemed to be the income of the assessee for the income year classifiable under the head income from business or profession. বলেন এই বিষয়টা বুঝলেন কিনা? জি ভাই বুঝছি। আমরা যে প্ল্যান্ট মেশিনারিজ যাই ইউজ করি না কেন, বিল্ডিং সবকিছুই তো আমরা ডেপ্রিসিয়েশন দেখাই, প্রতি বছর ডেপ্রিসিয়েশন দেখাই না? হয়তো বা প্রথম বছর ডেপ্রিসিয়েশন পলিসি অনুযায়ী নাও দেখাতে পারি কেনার বছর, পরের বছরগুলা থেকে তো আমরা সাবসিকুয়েন্ট ইয়ার গুলাতে ডেপ্রিসিয়েশন দেখিয়ে যাচ্ছি এবং ওই ডেপ্রিসিয়েশনটা আমরা কিন্তু ইনকাম থেকে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার ফলে আমরা একটা বুক ভ্যালু পাচ্ছি যেটাকে আমরা রিটেন ডাউন ভ্যালু বলি, ডেপ্রিসিয়েট করার পরে যে ভ্যালু। এখন ডিসপোজ যখন করবো, এটা যখন বিক্রি করব, মনে করেন একটা মেশিনারি আমরা 5 লক্ষ টাকায় কিনেছিলাম, এটা আমরা মনে করেন 3 বছর কিংবা 4 বছর ব্যবহার করার পরে আমরা 2 লক্ষ টাকায় বিক্রি করলাম। এখন দেখা গেল এটার বুক ভ্যালু কিংবা রিটার্ন ডাউন ভ্যালু আছে 1,50,000 টাকা। তাহলে আমরা ওই অতিরিক্ত যে টাকাটুকু পেলাম ওই টাকা আমাদের জন্য ইনকাম, ওই বছরে ইনকাম ফ্রম বিজনেস হিসাবে অ্যাড করবে। কেন? কারণ ওই টাকা তো আমরা আগে ডেপ্রিসিয়েশন হিসাবে বাদ দিয়ে এসেছি ইনকাম থেকে, কিন্তু আসলে তো এইটুকু টাকা অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েট হয়নি, আমি বিক্রির সময় এই টাকাটুকু পেয়েছি। তো ডিসপোজালে যদি আমার গেইন হয় তাহলে ওই গেইনটুকু আমার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আসবে। ক্লিয়ার কিনা এটা? জি স্যার, ক্লিয়ার স্যার। জাকির ভাই? জি স্যার। এজন্য দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান গাড়ি যখন বিক্রি করে দেয় তখন তাদের এমপ্লয়ীদের দিয়ে দেয় কিংবা ইয়ে করে, কারণ বেশি মূল্য দেখালে এটা আবার ডেপ্রিসিয়েশন যা হয়েছে এটার সাথে অ্যাড হয়ে যায়। ওটা নন ক্যাশ বেনিফিট হিসাবে কম মূল্যে ওই ওই যে রিটার্ন ডাউন ভ্যালু আছে ওই রিটার্ন ডাউন ভ্যালুতে দিয়ে দেয়। তো এই হচ্ছে 16। কিন্তু আমরা যদি বিক্রি করে থাকি তাহলে আগে যে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছিলাম, দিয়ে যে ভ্যালুটা হয়েছে রিটার্ন ডাউন ভ্যালু, অতিরিক্ত বেশি দামে বিক্রি করলে বেশিটুকু পাবো। এখন কোয়েশ্চন হলো যদি আমরা আরো কমে বিক্রি হয় রিটার্ন ডাউন ভ্যালু তাহলে কি হবে? এটার আনসার আছে কারো কাছে? স্যার ওইটা তখন স্যার ওই ইয়ারে আমি এ করে নিব, আমার ইনকাম থেকে বাদ দিয়ে দিব। দিতে পারবেন? তাই তো মনে হচ্ছে স্যার, যেহেতু আমি স্যার আমার তো মানে আমি আগের বছরগুলোতে আমার ইয়া কম দেখানো হয়েছে আমার ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আপনাকে শুনলাম, আরেকজন বলেন। কমে যদি বিক্রি করতে পারি, মানে যেটা আমার বুক রিটার্ন ডাউন ভ্যালু যেটা আছে, মনে করেন আগে যেটা বললাম 1,50,000 টাকা, এখন 1 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, ওই যে লস অন ডিসপোজাল যেটা, এটা কি আমি ইয়ে করতে পারবো কিনা?
এটা কি বাদ দিতে পারবো? ভাই এটা কি সেটআপ লসের সাথে অ্যাডজাস্ট করতে পারবো? না, যদি পারি মনে করেন তাহলে তো আমরা বিক্রির সময় কম দাম দেখাবো সবকিছুই। রিটার্ন ডাউন ভ্যালু থেকে মনে করেন বিক্রির সময় কম দাম দেখিয়ে দিলাম। তো তখন মানে ইনকাম ট্যাক্স অথরিটি ক্ষতিগ্রস্ত হবে না? দেখেন ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা অ্যাজ পার শিডিউল করতে হয় ইনকাম ট্যাক্সে। আমাদের ডেপ্রিসিয়েশন পলিসিটা যাই থাকুক না কেন, থার্ড শিডিউল। হ্যাঁ থার্ড শিডিউলে যা বলা আছে তাই। থার্ড শিডিউলের মধ্যে যে অংশটুকু আছে এটুকু আমরা পাবো, এর বেশি 1 টাকাও আমরা পাবো না। আমি কম দামে বিক্রি করলে করলাম, কিন্তু আমি এটাতে ইয়ে পাবো না। কিন্তু বেশি দামে বিক্রি করলে এটা আবার যোগ হবে। ক্লিয়ার কিনা জাবের ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। মানে রিটার্ন ডাউন ভ্যালুর নিচে আমরা বিক্রি করলে কোনো লাভ নেই। বেশি দামে বিক্রি করলে ওই টাকাটুকু ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে অ্যাড হবে। তাহলে এই গেল 16 এর আলোচনা। এরপরে আছে 18, where any insurance, salvage or compensation monies are received in any income year in respect of any building machinery or plant which have been used by the SSC for the purpose of business or profession is discarded, demolished or destroyed, and the amount of such monies exceed the written down value of such building machinery or plant, so much of the excess as does not exceed the difference between the original cost and the written down value less the scrap value shall be deemed to be the income of the SSC for the income year classifiable under the head of income from business or profession. এখন যদি কোনো বিল্ডিং মেশিনারি প্ল্যান্ট ডেস্ট্রয় হওয়ার কারণে ইন্স্যুরেন্স থেকে কিংবা সেলভেজ কম্পেনসেশন মানে কিছু যদি আমরা রিসিভ করি, যেটা রিটার্ন ডাউন ভ্যালু থেকে অতিরিক্ত, তাহলে ওই অংশটুকু আবার আমার ইনকাম হিসাবে অ্যাড হবে। ক্লিয়ার কিনা? জি স্যার। মানে এখানে যাই পাই না কেন আমার ওই যে রিটার্ন ডাউন ভ্যালুটাই থাকবে মূল বিষয়। তাহলে এটা 18 আলোচনা হলো। এখন 20 এবং 23। 20 তে বলা আছে where an asset representing expenditure of a capital nature on scientific research within the meaning of section 29(1). আচ্ছা 28 এ আছে, তো আমরা 29(1) এ আবার এটা লিংক করেছে আলোচনাটুকু। 29(1) এ আমরা 29(1)(10) যেটা এটাতে আমরা পড়ে যাব, is disposed of during any income year, so much of the sale proceed as does not exceed the amount of the expenditure allowed under the said clause shall be deemed to be the income of the SSC for that income year classifiable under the head income from business or profession. আমরা সেকশন 28 পড়ছি। 28 এ বলা আছে যে 19 এর 20 ক্লজ অনুযায়ী কিছু টাকা এখানে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনে বসবে। এখন সেকশন 29(1)(x) এর অধীনে আমরা যদি সায়েন্টিফিক রিসার্চের নেচার, যেটা ক্যাপিটাল নেচার অন সায়েন্টিফিক রিসার্চ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়েছে যেটা সায়েন্টিফিক রিসার্চের জন্য এবং 29(1)(x) এর অধীনে, এটা যদি ডিসপোজ করি, so much of sale proceed as does not exceed the amount of the expenditure allowed under the said clause, যতটুকু ওই ক্লজের মধ্যে অ্যালাউ করা হয়নি, shall be deemed to be the income of the SSC for the income year classifiable under income from
বিজনেস অর প্রফেশন। এখন আমরা যদি 29 এ যাই, 29 আমরা যদিও পরে আলোচনা করব, ডিডাকশন ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। ডিডাকশন যেগুলা আছে, এই ডিডাকশন গুলা এখানে আমরা 29 এ আছে। আমরা দেখেছি এখানে বলেছে যে 29(1) এর 10, 29(1) এর 10, আমরা একটু 29(1) এর 10 সময় লাগছে ওপেন হতে। আমরা একটু 29(1) এ 29 যখন পড়বো তখন ডিটেইল আলোচনা করব। তারপরে আমরা একটু যদি 29(1) এর 10টা দেখে নিতে পারতাম তাহলে সুবিধা ছিল। ওপেন হচ্ছে না। স্যার আপনি মনে হয় 29 এর 10টা নিছেন, 10টা বইতে দেখতে পাচ্ছি স্যার এটা বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে 20 হবে ভাই, maybe। 29 এর 20 ভাই এটা। 20 না, 20 হচ্ছে 19 এর 20 পড়ছি আমরা। 19 এর 20 এর সাথে আমাদের 29 এর 1 টা রিলেটেড। 1 এর 1 এর 20 ভাই, 1 এর 20। হ্যাঁ, 1 এর 20। সেকশন 29 সাবসেকশন 1 এর 20 নাম্বার সিরিয়াল যেটা। আচ্ছা, আমি এটা যখন ওপেন হচ্ছে না, আমরা এটাতে যখন যাব তখন আলোচনা করব। আমি জাস্ট 29 এর 1 এর 20 নাম্বারে কি বলা আছে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে 29 এ বলা আছে মূলত যেসব এক্সপেন্স গুলা আমাদের ব্যবসা বা পেশা খাতে আয় থেকে বাদ দেওয়া যাবে। এটা ব্যবসা বা পেশা আয় থেকে বাদযোগ্য যেগুলা অ্যালাউবল এক্সপেন্সেস, যেগুলো আমরা অ্যালাউ করব, অ্যালাউবল ডিডাকশন আমরা বলছি। তো এখানে 10 এ বলা আছে যে আমরা এই যে সায়েন্টিফিক রিসার্চের উদ্দেশ্যে যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্স করা হয়, এখানে সেক্ষেত্রে ওই ক্যাপিটাল এক্সপেন্সটা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি 29(1) এর এক্স অনুযায়ী ব্যবসা আয় থেকে। সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্স আমরা করে থাকি তাহলে সেটা আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি 29(1) এর এক্স অনুযায়ী। তো এখানে 19 এর 20 তে এসে বলেছে যে আপনি যদি আগে বাদ দিয়ে থাকেন কিন্তু এবছরে এসে যদি আবার এটা আপনি বিক্রি করে থাকেন, ডিসপোজালে সেল প্রসিড পান, কোনো বিক্রি করে যদি কোনো অর্থ পান, তাহলে সেটা আবার আপনার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে বসবে। ক্লিয়ার কিনা? সেকশন 29(1) এর 10 এ যেটা বলা আছে সেটা হচ্ছে আমরা সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি তাহলে ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটুকু আমরা ইনকাম থেকে বাদ দিতে পারবো। এটা অ্যালাউয়েবল ডিডাকশন। তো এটা আমরা বাদ দিয়ে ইনকাম থেকে আগে বাদ দিয়েছি। মনে করেন আমরা কিছু রিসার্চের জন্য আমরা ফর এক্সাম্পল একটা রিসার্চ সেন্টার করেছিলাম। তো এটা আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য করেছিলাম কিংবা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা একটা রিসার্চ সেন্টার করেছিলাম।
ওই খরচটুকু আমরা বাদ দিয়েছিলাম ইনকাম থেকে, বিজনেস ইনকাম থেকে ওই খরচগুলা ওই যে বছর করেছিলাম ওই বছর বাদ দিয়েছিলাম। এখন এই বছরে এসে আমরা এটা বিক্রি করে ফেললাম, ওই বিল্ডিং টুকু কিংবা ওই জায়গাটুকু, ওই অংশটুকু বিক্রি করে দেওয়ার কারণে আমাদের কিছু গেইন হলো, যেটুকু গেইন আমরা আগে বাদ দিয়েছিলাম এক্সপেন্স হিসাবে, এখন এগুলা আবার অ্যাড করে ফেলবে ইনকাম হিসাবে। ক্লিয়ার কিনা? জি স্যার। এই হচ্ছে 20। স্যার এইখানে তো রিসার্চটা বিক্রি করার কথা বলতেছে না, শুধুমাত্র আমার ভবন বা ইয়েটা মূলধনী। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা করেছিলাম এটাই আমরা ছাড় পেয়েছি, আচ্ছা রেভিনিউ এক্সপেন্ডিচার না। স্যার, যদি রিসার্চটাই যদি বিক্রি করা হতো স্যার, তাহলে স্যার না, এটা মানে ক্যাপিটাল না, রিসার্চ বিক্রি করা তো মানে অনেক সময় দেখা যায় না যে কেউ একটা তার হ্যাঁ, গবেষণা সেটা কাউকে বিক্রি করতে স্বত্বাধিকারী। রিসার্চ বিক্রি করাটা অন্য বিষয়। আচ্ছা আচ্ছা এটা অন্য বিষয়। এখানে বলেছে যেটা, যে আপনার ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার, এই বিষয়টুকু খেয়াল করেন যে এক্সপেন্ডিচার অফ এ ক্যাপিটাল নেচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছে, এটা রেভিনিউ এক্সপেন্ডিচার না। ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সায়েন্টিফিক রিসার্চেরও একটা সুন্দর ব্যাখ্যা দেয়া আছে, আমরা যখন সেকশন পড়বো 29 পড়বো, আমরা তো 28 এর পরেই 29 30 তে যাব, তখন আমরা এই বিষয়গুলা দেখতে পাবো, ক্লিয়ারলি আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আপাতত আমাদের এটুকু জানলেই চলবে, আমরা যেহেতু সেকশন 28 এর ধারণাটা ক্লিয়ার করতে চাচ্ছি। 19 এর 23 তে 3 টাও আছে সেকশন 28 এ, 23 তে আমরা যাচ্ছি। Where during any income year an SSE being an exporter of garments transfers to any person the export quota or any part thereof allotted to him by the government, such portion of the export value of garments exportable against the quota so transferred as may be prescribed for this purpose shall be deemed to be the income of the SSC for that income year, classifiable under the head income from business or profession. 23 তে এসে যেটা বলেছে, যদি আপনি কোনো কোটা পেয়ে থাকেন, পোশাক রপ্তানির ক্ষেত্রেই বলেছে এখানে, গভর্নমেন্টের যে কোটা আছে ওই কোটাগুলা যদি পেয়ে থাকেন, এখন এটা আপনি অন্য লোকের কাছে দিয়ে দিলেন, তাহলে ওই যে কোটার বিপরীতে আপনার যে প্রফিটটুকু হওয়ার কথা ছিল ওইটুকু আয় আপনাকে ব্যবসা বা পেশা খাতে আয় হিসাবে ধরে নেবে। এটা শুধুমাত্র গার্মেন্টস এর ক্ষেত্রে বলা হয়েছে, এক্সপোর্টার অফ গার্মেন্টস, যেহেতু কোটা সিস্টেমটা ছিল আমাদের দেশে এবং আমরা জানি যে এই কোটা সিস্টেমটা চালু হওয়ার পরে গভর্নমেন্ট কোটাগুলা বিভিন্ন ইয়েকে দিয়েছে, তো এগুলা ট্রান্সফার হতো আগে। রেডিমেড গার্মেন্টস এর সাথে কেউ রিলেটেড আছেন কিংবা আগে ছিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, যেটাই হোক, এই কোটাটা যখন আপনি ট্রান্সফার করে দেবেন তখন আপনাকে ওই কোটার এগেনস্টে যত ইনকাম হওয়ার কথা ছিল এটা ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে অ্যাড করে দেবে। ক্লিয়ার কিনা এটা? তাহলে দেখেন আমরা সেকশন 28 এ ডি তে গিয়ে the amount of value of the benefit and the trading liability referred in section 1915 দেখেছি।
ইতে দ্য এক্সেস অ্যামাউন্ট রেফার্ড ইন সেকশন 1916 এটাও দেখলাম, দ্য এক্সেস অ্যামাউন্ট রেফার্ড ইন 1918 এটাও দেখলাম, দ্য সেল প্রসিড রেফার্ড ইন 1920 এটাও দেখলাম, এবং এখন যেটা দেখলাম দ্য অ্যামাউন্ট অফ ইনকাম আন্ডার সেকশন 1923 এটাও দেখলাম। তাহলে আমাদের এমনিতে প্রফিট গেইনের সাথে ডি, ই, এফ, জি, এইচ এবং আই তে যে ধারাগুলো আছে ওই ধারার কন্ডিশন সমূহের আওতায় আরো কিছু ইনকাম আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে অ্যাড হতে পারে। ক্লিয়ার কিনা? তাহলে সেকশন 28 এ এসে আমরা রিলেট করলাম, এখানে সেকশন 19 এর কিছু ধারা আছে যেগুলো আমরা আলোচনা করে নিলাম, 82 ডাবল বির কিছু ধারা আছে এগুলো আমরা আলোচনা করে নিলাম, এবং শিডিউল রিলেটেড কিছু বিষয় আছে, ইন্স্যুরেন্স বিজনেস, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস রিলেটেড ব্যবসার ক্ষেত্রে কোন শিডিউল অনুযায়ী ক্যালকুলেশন হবে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তাহলে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের যে মূল ধারা সেকশন 28, আমরা পড়ছি বিজনেস ট্যাক্সেশনের অংশ, এখানে আমরা প্রথমে আলোচনায় নিয়ে এসেছি ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এর আগে আলোচনায় আমরা দেখেছি রিটার্ন ফর্মটা কিরকম হয়, এই রিটার্ন ফর্মটা আমরা দেখে নিয়েছি শুরুতেই, কিংবা আগে আমরা এই রিটার্ন ফর্ম সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত। রিটার্ন ফর্ম পরবর্তী আমরা দেখলাম যে সেকশন 28 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের মূল ধারা, এই ধারার অধীনেই আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনটা ক্যালকুলেট করা হয়। এখানে আমরা দেখলাম যে প্রফিট কিংবা গেইনটা তো আছেই ব্যবসার ক্ষেত্রে, আবার সেই সাথে আমাদের কোন প্রফেশনাল ট্রেড অর প্রফেশনাল অ্যাসোসিয়েশন কিংবা অন্যান্য অ্যাসোসিয়েশন তাদের মেম্বারদের স্পেসিফিক সার্ভিস দেওয়ার জন্য যা রিসিভ করে থাকে সেটাও এখানে আসবে। আবার যদি কোনো ভ্যালু, কোনো বেনিফিট কিংবা কোনো পারকিউজিট পাওয়া যায় তাহলে সেটার ভ্যালুটাও, যেটা টাকার অঙ্কে কনভার্ট করা যাক বা না যাক, সেটার ভ্যালুটাও ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে আসবে একটা প্রফেশন কিংবা বিজনেস পরিচালনা করার ক্ষেত্রে। এবং সেই সাথে সেকশন 19 এর 15, 16, 18, 20, 23 এই পাঁচটা সাবসেকশন যে বিষয়গুলোর কথা বলা আছে এই বিষয়গুলা অনুযায়ী ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে কিছু ইনকাম অ্যাড হতে পারে। এবং সেকশন 82 ডাবল বি এর সাবসেকশন 12 এ যে বিষয় বলা আছে যে ক্যাপিটাল সেকশন 11 সাবসেকশন 11 অনুযায়ী ইনিশিয়াল ক্যাপিটালের যে সুযোগ নেওয়া যায়, ওই সুযোগ নেয়ার পরে এটা 5 বছর পর্যন্ত ওই ক্যাপিটাল থেকে যদি কোনো অ্যামাউন্ট কমে যায় তাহলে শর্টফলটুকু আন্ডার সেকশন 12 অনুযায়ী এটা ইনকাম হিসাবে সেকশন 28 এর অধীনে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে অ্যাড হবে। স্পেকুলেশন বিজনেসের বিষয়টা বলা আছে এখানে যে ফটকা ব্যবসা যেটা বা স্পেকুলেশন ব্যবসা, এটা আমাদের আলাদাভাবে ধরতে হবে, এই হিসাবটুকু আমাদের আলাদাভাবে করতে হবে, ফটকা ব্যবসার আয়টুকু আমরা হিসাবটা আলাদাভাবে করতে হবে। এই হচ্ছে সেকশন 28 এর আলোচনা। এই ধারণাটুকু ক্লিয়ার হলো কিনা? কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন এখন এইটুকু আলোচনা। ঢালি ভাই, হ্যাঁ স্যার, আপাতত ক্লিয়ারই, কারণ এখানে কতগুলো বিষয় যেটা আমি যদি সামারি করি, তো আজকে যেটা শিখলাম সেটা হলো যে টোটালি 82 বিবির একটা বিষয় আছে আমাদের, অ্যাসেট গুলা যখন বিক্রি করবো তার কোন সেকশনে কোনটা যাবে, ওভার ভ্যালুয়েশন বা ডিভ্যালুয়েশন হলে সেগুলো কিভাবে যাবে, সেগুলা ক্যাপিটালের সাথে কি ক্যাপিটাল গেইন অ্যাকচুয়ালি
বা লস সেটা কিও অ্যাডজাস্ট হবে। পেট্রোলিয়াম গ্যাস এর বিষয়গুলো আলাদা করে হিসাবে আনতে হবে। আর একটা হলো যে ফটকা ব্যবসা যেটা বলছিলেন সেইটার জায়গাটাও আলাদা করে হিসাবে আনতে হবে। আর যদি বলি যে এইটাই মোটামুটি আর কি। ইন্স্যুরেন্সটা আলাদা হবে। ইন্স্যুরেন্সটা আলাদা, হ্যাঁ Right. ইন্স্যুরেন্সটা আপনি আলাদা যে ক্যাপিটাল গেইনের বিষয়টা বললেন, এটা আর এখানে আমরা যে আলোচনা করেছি এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ক্যাপিটাল গেইন হয় সাধারণত আমরা একটা একটা নন কারেন্ট ন্যাচারাল অ্যাসেট আমরা যদি বিক্রি করি তাহলে সেটা থেকে ক্যাপিটাল গেইন হতে পারে, ল্যান্ড হতে পারে, বিল্ডিং হতে পারে। এই ক্যাপিটাল গেইনটুকু আসবে সরাসরি ক্যাপিটাল গেইনের যে ধারা আছে ওই ধারা অনুযায়ী। ক্যাপিটাল গেইন কিন্তু আলাদাভাবে ক্লাসিফাইড আমাদের আচ্ছা 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 ইনকাম ট্যাক্সে। ক্যাপিটাল গেইনটা আলাদাভাবে ক্লাসিফাইড আছে। আর এখানে বলা হচ্ছে আমরা আগে ডেপ্রিসিয়েশন ধরে নিয়েছি, কিন্তু শেষে যে আমাদের যে রিটার্ন ডাউন ভ্যালু আছে তার থেকে বেশি দামে বিক্রি করছি। তাহলে আচ্ছা। এটা আগে আমরা ব্যাড ডেপ্ট হিসাবে বাদ দিয়ে দিয়েছি, পরে এটা আবার রিকভার হয়ে গেছে। তাহলে এই অংশটুকু আসবে। আর ৩ বছর আমরা ব্যাংক ইন্টারেস্ট প্রভিশন করে রেখে দিয়েছি কিন্তু পেমেন্ট করিনি। এটাও আসবে চতুর্থ বছরে। আমরা ট্রেড লাইবিলিটি দেখিয়েছি, ৩ বছর ধরে দেখাচ্ছি, মেনে নেবে, চতুর্থ বছরে এসে আর এটা মানবে না ট্রেড লাইবিলিটি হিসাবে। তো এই জিনিসগুলো এখানে আছে। আমরা সায়েন্টিফিক রিসার্চের জন্য আমরা ক্যাপিটাল নেচারের কোনো এক্সপেন্স করেছিলাম আগে, যেটার জন্য আমরা সেকশন 29 অনুযায়ী আমরা ওইটা টাকাটুকু আমরা ওই এক্সপেন্সটুকু আমাদের ইনকাম থেকে বাদ দিয়েছিলাম আগে। কিন্তু এখন এটা আবার বিক্রি করে দিয়েছি। এখন যেহেতু বিক্রি করে দিয়েছি এটা আবার আমাদের ইনকাম হিসাবে অ্যাড হয়ে যাবে। তো সামারি এটুকুই আর কি মেইনলি। থ্যাংক ইউ স্যার, জি। ক্লিয়ার। জাকির ভাই, জাবের ভাই ক্লিয়ার বিষয়টুকু? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার মোটামুটি ক্লিয়ার। আর একটু মানে বাসায় পড়ে যদি যতটুকু গ্যাপ থাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করব। ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা হচ্ছে। আমরা আগে যে আলোচনাটুকু করেছিলাম ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনের যে পার্সোনাল ট্যাক্সেশনের যে বিষয়গুলো, এগুলো বেসিক আলোচনা। আমরা এখন যে আলোচনাগুলো করব এটা প্রথমেই বিজনেস ট্যাক্সেশনের একেবারে ইন ডিটেইল ইন ডেপথ আলোচনা। এখানে আপনার সেকশন 28 থেকে আমরা শুরু করেছি। আমরা সেকশন 29 30 আলোচনা করব। এখানে যদি আমরা সেকশন গুলা দেখি, সেকশন 29 এ পরবর্তীতে দেখব ডিডাকশনস ফ্রম ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। কোন ডিডাকশন গুলো আমরা বিজনেস অর প্রফেশন থেকে বাদ দিতে পারবো? ডিডাকশন নট অ্যাডমিসিবল ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিডাকশনটা অ্যাডমিসিবল হবে না, এই বিষয়গুলোও আমরা দেখব। মানে আমরা যে বিষয়টুকু প্রথম অংশটুকু দেখলাম সেকশন 28 এ, যে আমাদের প্রফিট বা গেইন ক্যালকুলেশন করতে হলে আমাদের যে টার্নওভার বা রিসিপ্ট আছে এটা থেকে আমরা কি কি বাদ দিতে পারবো, এই বিষয়গুলো 29 এ বলা আছে। 30 তে এসে বলেছে যে কি কি বাদ দিতে পারবো না, এই বিষয়টুকু বলা আছে। একটা লম্বা লিস্ট আছে 29 30, এবং এটা প্রতি বছর এগুলা চেঞ্জ হয়, দেখবেন এখানে অনেকগুলা চেঞ্জ আছে 30 তে। 29 এ একটা লম্বা লিস্ট আছে, আমরা আলোচনা করব 29। সেকশন 28 থেকে 29 এবং 30 অনেক বেশি দীর্ঘ। সেকশন 29 এবং 30 সেকশন 28 এর প্রথম অংশটুকু, এই প্রফিট বা গেইন কিভাবে ক্যালকুলেট হবে কিংবা কিভাবে বের করা হবে এই বিষয়েই আলোচনা 29 এবং 30। আর 28 এর শেষের দিকে আমরা ডি, ই, এফ, জি, এইচ, আই তে যে বিষয়গুলো দেখলাম এগুলো এডিশনাল হিসাবে যোগ হবে এখানে এসে। তার মানে 28 এর এ বি টা নির্ধারিত হবে স্বাভাবিকভাবে এটা নির্ধারিত হবে 29 এবং 30 অনুযায়ী। 29 এ বলা আছে আমরা এখানে
ডিডাকশন অফ ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, 30 তে বলা আছে ডিডাকশন নট অ্যাডমিসিবল ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস, এই লিস্টগুলা। আর এখানে 19 এর 5টা 19 এর 5টা সাবসেকশন বলা আছে, 15, 16, 18, 20 এবং 23। এই 5টা সাবসেকশন অনুযায়ী কিছু এডিশন থাকতে পারে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে, এবং সেকশন 82 বিবির সাবসেকশন 12 অনুযায়ী কিছু এডিশন থাকতে পারে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনে। সেই সাথে ইন্স্যুরেন্স এবং পেট্রোলিয়ামের যে হিসাবটুকু, এই হিসাবটুকু আলাদা 4th এবং 5th শিডিউল অনুযায়ী হবে, এটাও এখানে বলা আছে। আর কোনো ফটকা ব্যবসা যদি হয়ে থাকে, কোনো স্পেকুলেটিভ বিজনেস যদি হয়ে থাকে, সেটার হিসাবটা একটু আলাদা। নরমালি নরমাল যে ব্যবসা, মূল যে ব্যবসা, এটার যে হিসাবটুকু থাকবে, স্পেকুলেটিভ ব্যবসার হিসাবটা একটু আলাদা ভাবে থাকবে, ফটকা ব্যবসার হিসাবটুকু আলাদা ভাবে থাকবে। কারণ ফটকা ব্যবসা হঠাৎ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা কোনো ধারাবাহিকতা নেই। কোনো একটা বছর হয়তো এই নেচারের কোনো বিজনেস থাকতে পারে ব্যবসায়ীর, এখান থেকে কিছু অর্থ আয় হতে পারে, পরবর্তীতে নাও হতে পারে। তাহলে সেকশন 28টা আমরা 29 এবং 30 দ্বারা পাচ্ছি, এবং 28 এ সেকশন 19 এর 5টা সাবসেকশন এবং সেকশন 82 ডাবল বির একটা সাবসেকশন রিলেটেড আছে। এই সাবসেকশন গুলো আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী আলোচনায় আমরা সেকশন 30 পড়বো, 29 পড়বো, সেকশন 30 পড়বো, এবং ইন্টারেস্টিং কিছু সেকশন আছে সেকশন 30 এর সাথে, সেকশন 30A এবং সেকশন 30B। আমরা সাবসেকশন বলছি না, কারণ সেকশন 30 এর মধ্যে সাবসেকশন গুলা আছে। সেকশন 30, 29 আমরা এখানে যদি সেকশন 30 দেখি, তাহলে সেকশন 30 এর সাবসেকশন এ এটা আছে, আর সরাসরি সেকশন 30A অন্য একটা সেকশন, এবং সেকশন 30B অন্য একটা সেকশন, ডিফারেন্ট সেকশন। আমরা যদি সেকশন 31A 30A একটা, 30 তে আবার এ থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়নি, আবার সেকশন 30A এবং বি ভিন্ন সেকশন। তো এই সেকশন 28 থেকে 29, 30, 30A এবং 30B, এইটুকু আলোচনায় আমাদের ইনকাম ফ্রম বিজনেসের আলোচনা, মূল আলোচনা। সেকশন 29 এবং সেকশন 30 এর আলোচনায় আমরা হয়তো বা 19 এ একটু ফেরত যেতে পারি, কিংবা অন্য কোনো সেকশনে আমরা একটু ফেরত যেতে পারি, যেরকম আমরা সেকশন 28 এর আলোচনায় ফেরত গিয়েছি। কোনো কোয়েশন আছে কিনা? আমরা পড়ছি বিজনেস ট্যাক্সেশন, এবং বিজনেস ট্যাক্সেশনের আমরা মূল যে ধারা, এই ধারার আলোচনাটুকু আজকে শেষ করলাম। এটার সাথে রিলেটেড ধারাসমূহের আলোচনাগুলো আমরা আগামী ক্লাসে ধারাবাহিকভাবে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ওয়ালিদ ভাই, কোনো কোয়েশন আছে কিনা? না, সো ফার কোশ্চেন না, একটু দেখতে হবে এই আর কি। রাতুল ভাই? না, অবশ্য ঠিক আছে। মঞ্জুরুল কাদের ভাই? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই, তবে আর একটু ডিপলি দেখতে হবে। আচ্ছা, এইটুকু আলোচনা তো ক্লিয়ার, কারণ আমি একটু একটু করে ক্লিয়ার হয়ে যেতে হবে কিন্তু আলোচনা। মানে আমরা 28 এর আলোচনায় আমরা এসেছি সেকশন 82 বিবি, আবার আমরা 28 এর আলোচনায় আমরা দেখেছি 19 এর 5টা সাবসেকশন। এখন আমরা 29 এবং 30 এর আলোচনায় যাব, দীর্ঘ আলোচনা কিন্তু আপনারা যদি দেখেন, এবং প্রত্যেকটাই আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন খাতের আলোচনা। এক একটা আলোচনায় 29 এ আমরা অনেকগুলা জিনিস দেখবো, খুব কঠিন কিছু না। 29 এর আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, দেখেন অনেক লম্বা একটা আলোচনা আছে 29, অনেক লম্বা আলোচনা। 30 আলোচনা অনেক লম্বা আলোচনা। আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়বস্তু এবং ধারাবাহিকতা, যে বিজনেস ট্যাক্সেশনের বিষয়বস্তু এবং ধারাবাহিকতা,
এটা আমরা জাস্ট লিঙ্ক করব। কোথায় কি আছে 28 থেকে আমরা লিংক করা শুরু করলাম যে 28 এর সাথে 19 আছে, 82 বিবি আছে। আবার আমরা 29 30 করব এবং 29 30 এর সাথেও আমরা কিছু লিংক করব আলোচনার। যেসব বিষয়গুলা লিংক করব 29 এ কিছু বিষয় আছে 30 এর সাথে, দেখা যাবে যে অন্যান্য কিছু সেকশনে কিছু কিছু বিষয় আমরা এখানে আলোচনায় লিংক করব। তো আমার যতটুকু আলোচনা করব আপনারা মানে বিজনেস ট্যাক্সেশনটাই আমাদের ট্যাক্সেশনের আলোচনায় গুরুত্বপূর্ণ একটা পার্ট। এরপরে অ্যাসেসমেন্টের অংশটুকু কিছুটা গুরুত্বপূর্ণ হবে। আমরা 82BB নিয়ে আলোচনা করেছি, তারপরে আমরা ডিটেইল আলোচনা করব আবার। তো এই অংশটুকু একটু একটু করে অ্যাডভান্স হওয়া, এমন না যে আপনারা পুরোটাই মুখস্থ হয়ে যাবে কিংবা পুরো বিষয়টাই আপনাদের একেবারে ক্লিয়ার আসবে। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কোথায় কি আছে, ধারাবাহিকতাটা কি, সে বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা, যাতে করে যে কোনো বিষয় আপনি সাথে সাথে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ওপেন করে বের করে ফেলতে পারেন, যে কোনো বিষয়ে আপনার কনফিউশন হলে কিংবা যে কোনো বিষয়ে জানা হলে। তো আশা করি এটা মানে সেকশন 28 আপনারা যদি একটু সেকশন 28 এবং 19 একটু দেখেন এবং আগামী ক্লাসের আলোচনার আগে যদি একটু কষ্ট করে সেকশন 29 এবং 30টা একবার একটু রিডিং পড়ে নেন। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে বইটা আছে এখানে ইংরেজি এবং বাংলায় দুইভাবেই দেয়া আছে, আপনারা দেখবেন আপডেটেড আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালসে। এটুকু অংশ যদি একটু আগে দেখে নেন তাহলে আলোচনাটা সুবিধা হবে। একটু ডিপ আলোচনা, তবে কঠিন কিছু না আসলে, এ বিষয়ে কনফিডেন্ট থাকবেন যে খুব বেশি কঠিন না, আলোচনা করলে সহজ হয়ে আসবে। জাবের ভাই খুব কঠিন মনে হচ্ছে? প্রথম দিকে আপনার কাছে মনে হচ্ছিল একটু কঠিন মনে হয়। না স্যার, এখন বুঝতে পারতেছি সবকিছু। হ্যাঁ, এখন ইজি এটাই মনে আর কি। হচ্ছে অনেকটাই। প্রথমে হয়তো একটু ইয়ে হবে, কিন্তু আমরা যখন মেনলি এটা একটা মালা গাঁথার মতো আর কি, একটা একটা করে আমাদেরকে গাঁথতে হবে। হ্যাঁ, একটা একটা করে আমরা মেলাবো, মেলানোর পরে পুরো পিকচারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ইনশাআল্লাহ। ক্লাস অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে আমরা বিজনেস ট্যাক্সেশনের আলোচনা ধারাবাহিকভাবে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার।